আমাকে কিছু খাবার খেতে দেবেন? আজ 4 দিন হলো আমার পেটে কোনো খাবারের কণাও পড়ে নাই। বাসর রাতে সদ্য বিয়ে করা নিজের বউয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠে তীব্র। অবশ্য চমকে যাওয়াটাই স্বাভাবিক। তীব্রের জানা মতে ও তো কোনো নিম্নবিত্ত পরিবারের মেয়ে বিয়ে করেনি। ও তো একজন ভদ্র ও শিক্ষিত পরিবারের মেয়েকেই বিয়ে করেছে। মোহনার বাবা আতিক খান তো একজন ভার্সিটির প্রফেসর। বিয়েতেও তো অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি উনি। সেখানে মেয়ে বলছে যে 4 দিন ধরে না খেয়ে আছে। তীব্র ব্যাপারটা বোঝার জন্য মোহনার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কাজল টানা আঁখিতে অশ্রুদের ভিড়। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া অনবরত কেঁপে চলেছে। ভালোভাবে চোখের দিকে তাকালে বোঝাই যায় চোখ দুটো ফোলা ফোলা। বাম পাশে ঠোঁটের কোণা কি ভাঁজ। তীব্র হাত বাড়িয়ে ঠোঁটে স্পর্শ করতে গেলেই মোহনা একটু পিছিয়ে যায়। হাঁটু ভাঁজ করে বসে হাত জোর করে তীব্রর সামনে। আপনার যা ইচ্ছা করার আপনি করতে পারেন, আমি বাধা দিব না। কিন্তু দয়া করে আমাকে এখন কিছু খেতে দেন না। না খেতে পেয়ে পেটে অসহ্যকর ব্যথা শুরু হয়েছে। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে মোহনা পেটে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মোহনার কান্নার শব্দ শুনে মনে হচ্ছে ওর কাঁদতেও ভীষণ কষ্ট হচ্ছে। মেয়েটাকে আজ বড্ড অচেনা লাগছে তীব্রর। মেয়েটার মধ্যে যেন পৃথিবীর সব অসহায়তা ওকে ঘিরে ধরেছে। তীব্র কোনো কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মোহনা বেড কভার আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদছে। দম বন্ধ হয়ে আসছে। গলাটা যেন কেউ চেপে ধরেছে। বেশ কিছুক্ষণ পর তীব্র প্লেট হাতে নিয়ে রুমে প্রবেশ করে। তীব্রর হাতে খাবার দেখে মোহনা এক লাফে বেড থেকে ফ্লোরে নামে। কিন্তু প্লেটের খাবার দেখে মোহনা অশ্রু সজল চোখে তীব্রর দিকে এক পলক তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তীব্র ধীর পায়ে মোহনার কাছে এগিয়ে এসে ওর পাশে বসে। কিচেনে কোনো খাবার নেই। আর এখন রাত 1টা বাজে। তাই দুটো স্যান্ডউইচ একটা ডিম পোচ বানিয়ে আনলাম। আশা করছি তোমার ক্ষুধা এতেই মিটবে কিছুটা। সকালটা হলে তুমি যা চাইবে খেতে পেয়ে যাবে। তীব্রর কথাগুলো মোহনার কানে পৌঁছালো কিনা তা ঠিক বোঝা গেল না। মোহনা 2 হাতে খেয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যেই মোহনা প্লেট ফাঁকা করে ফেলে। বেডসাইড টেবিলে থাকা জগের পুরো পানিটাই এক নিমিষে শেষ করে ফেলে মোহনা। তীব্র স্থির দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে আছে। মোহনার কার্যকলাপ দেখে চলেছে। ভেতরে ভেতরে রাগের সৃষ্টি হচ্ছে। নেহাতি মোহনা ক্ষুধার্ত ছিল। তাই তীব্র মোহনার এমন আচরণে ওর এভাবে রাক্ষসের মতো খাওয়া দেখে তীব্র নিজের রাগটাকে নিজের ভেতরেই দমিয়ে রাখে। অন্য সময় হলে হয়তো মোহনাকে এর জন্য ধমকানি শুনতে হতো। মোহনা তীব্রর দিকে তাকালে দেখে তীব্র বেশ চোখ গরম করে তাকিয়ে আছে ওর দিকে। মোহনা হাতে থাকা জগটা সাইড টেবিলে নামিয়ে রেখে বেড কভারের ওপরে জড়সড় হয়ে বসে পড়ে। তীব্র বেশ গম্ভীর গলায় বলে ওঠে, ওই সমস্ত ভারী সাজ পোশাক, মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে আসো। মোহনা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে যায়। তীব্রর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মোহনা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তীব্র মোহনাকে দেখে এগিয়ে গিয়ে ওকে হাত ধরে টেনে এনে বেডের ওপরে বসায়। এমন ঘটনায় মোহনা বেশ অবাক হয়। এমনিতেও ও এক প্রকার যন্ত্রণা আর শরীরের অসম্ভব ব্যথা নিয়ে বেঁচে আছে। তার উপরে তীব্রর হঠাৎ করে হাতটা চেপে ধরাতে মোহনা যেন ভয়ে আরো কুঁকড়ে যায়। তীব্র গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে, কি সমস্যা তোমার বলো তো? তুমি 4 দিন ধরে না খেয়ে আছো? মজা করো তুমি আমার সাথে? শেষের কথাটা চিৎকার করে বেশ ধমকের স্বরেই মোহনাকে বলল তীব্র। মোহনা এবার সশব্দে কান্না করছে। তীব্র এতক্ষণ মনে মনে বিরক্ত ছিল। ও এবার বিরক্তিটা নিজের মুখেই প্রকাশ করে ফেলে। এই, কাঁদবে না। একদম চুপ থাকো। কি হয়েছে বলো তো? তোমাদের বাসায় কি খাবার ছিল না? আমাদের বাসায় তোমাকে রাতের খাবার দেওয়া হয়নি? আমি ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। রাত 10টার দিকে ঘুম ভাঙতে আমি রুমের বাইরে
বের হয়েছিলাম, সেখানে আপনি কিংবা বাসার আর কারোর সদস্য দেখতে পাইনি, কোনো সদস্যই না। তাই এই রুমেই বসেছিলাম। খুবই ক্ষীণ গলায় কথাগুলো বলার চেষ্টা করলো মোহনা। এতটুকু কথা বলতেও ওর ভীষণ কষ্ট হচ্ছে। তীব্র ভুরু জোড়া কুঁচকে মোহনার মুখের দিকে তাকিয়ে একরকম আঁতকে ওঠে। তীব্র সবকিছু যেন অগোছালো মনে হচ্ছে। 2 হাত ভর্তি মেহেদি, লাল রঙা বেনারসি পরা। এতক্ষণ মেকআপের আড়ালে আসল মুখটা লুকানো ছিল। কপালের এক কোণে দগদগে কাটা দাগ, ঠোঁটের কোণাটাও কাটা, চোখের নিচে কালি পড়ে গেছে, গাল দুটোতেও কালশিটে পড়ে ফুলে আছে। তীব্র মোহনার ভীষণ কাছে এগিয়ে এলো, হাত দিয়ে মোহনার গালটা স্পর্শ করলো। মোহনা ব্যথায় কেঁপে উঠল। তীব্র এক আঙ্গুল দিয়ে মোহনার ক্ষত জায়গাগুলোতে স্পর্শ করছে। মোহনা আর সহ্য করতে পারল না, তীব্রর কাছ থেকে সরে গিয়ে বেডে হেলান দিয়ে বসলো। দোহাই লাগে আপনার, আপনি আমার গালের কাটা জায়গাগুলোতে হাত ছোঁয়াবেন না, আমার কষ্ট হচ্ছে। মোহনা হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদছে। তীব্র ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ কপালে হাত ঠেকিয়ে বসে থাকে। মোহনার কান্নার আওয়াজ কমে আসলে তীব্র ওর মাথায় হাত রাখে। মোহনা মুখ তুলে তাকায়। কান্না থামাও, কি হয়েছে আমাকে বলো, তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? বিয়েতে তো রাজি ছিলাম না, বলেছিলাম আপনাকে বিয়ে করব না, বাবা মারধর করে রাজি করিয়েছেন। তীব্র মোহনার বাহু চেপে ধরে। মোহনা তীব্রর চোখে চোখ রেখে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ তীব্রর চোখে এখন আগুনের ফুলকি ঝরছে। মোহনা যে তীব্রকে আবেগের বশে কথাগুলো বলে ফেলে, যে কত বড় অন্যায় করেছে তা হয়তো বেশ ভালোই টের পাচ্ছে। তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? তোমার তো বিয়ের আগের দিন রাতে আমি কল করেছিলাম, বারবার জিজ্ঞেস করেছিলাম তোমার মত আছে কিনা। তুমি হাসি মুখে বলেছ যা ইচ্ছে, যা হচ্ছে তোমার মর্জিতেই হচ্ছে। আজ তাহলে এত কথা আসছে কেন? তীব্র বেডসাইড টেবিলের ওপরে থাকা জগটা আছড়ে ভেঙে ফেলে। মোহনা 2 হাত দিয়ে কান চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ হচ্ছে। তীব্রর সারা শরীর রাগে কাঁপছে। মোহনার গাল দুটো চেপে ধরে চিৎকার করে ওঠে, তোকে আমি প্রশ্ন করেছি, উত্তর দে আমায়। আরে তুই চুপ করে আছিস কেন? তোর প্রেমিক আছে? রিলেশন করিস? বিয়ে করবি তাকে? মোহনা ব্যথায় আর ভয়ে আরো বেশি কাঁপতে থাকে। দম বন্ধ হয়ে আসছে মোহনার, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। তীব্র মোহনার একটা হাত পেছনে মুড়িয়ে ধরে। মোহনার হাজার কষ্ট হলেও কাঁপা কাঁপা গলায় বলে, না না, আমার কেউ নেই, আমি কারোর সাথেই সম্পর্কে জড়িয়ে নেই। মোহনা আর কিছুই বলতে পারল না, তার আগেই লুটিয়ে পড়ল তীব্রর বুকে। সকালে ডাইনিং টেবিলে তীব্র হাত মুঠো করে বসে আছে। মেড এসে তীব্রর সামনে খাবারের প্লেটটা রাখে। ইয়োর ব্রেকফাস্ট স্যার। তীব্র লোকটির দিকে তাকিয়ে খাবারের প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। মেড লোকটি ভীষণ ভয় পেয়ে আছে, সে বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। তীব্র খাবারের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। কাল সারা রাত একটা মেয়ে না খেয়েছিল, এতটা কেয়ারলেস হও কি করে তোমরা? তীব্রর চিৎকারে ডাইনিং রুমের সামনে বাসার সমস্ত মেড জড়ো হয়ে যায়। সামনে থাকা মেয়েটির কলার চেপে ধরে। আনসার মি ড্যাম ইট! ছেলের চিৎকার চেঁচামেচিতে আনোয়ার আহমেদ আর মনীষা আহমেদ এক প্রকার ছুটেই আসলেন, মানে তীব্রর বাবা মা। কি হয়েছে আব্বুজান, তুমি এমন বিহেভ করছো কেন? এক সেকেন্ড আম্মু, তার আগে আমি আব্বুকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা আব্বু, তুমি আমার বিয়ে দিয়ে তোমাদের পুত্রবধূ অর্থাৎ আমার স্ত্রীকে এনেছো, তাই তো? আব্বু, আমি কি এমন একজনের সাথে সংসার করব যার কিনা এই বিয়েতে মত ছিল না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে? তোমরা খুব ভালো মতোই জানো আমি জোর করা পছন্দ করি না, যেটা নিজে থেকে আসার সেটা ঠিকই আসবে। তাহলে আপু বলো, বিয়ের মতো একটা সম্পর্কে আমি জোর জবরদস্তি কেন করব? কেনই বা একটা মেয়ে আমার সাথে জোর জবরদস্তিতে থাকতে যাবে? বলো আমায়, বলো তোমরা।
ছেলের কথায় আনোয়ার আহমেদ চোখ জোড়া কপালে তুলে ফেলে। তুই এইসব কি কথা বলছিস বাবা? বিয়েটা তো দুই পরিবারের সম্মতিতেই, আর বিশেষ করে তোর আর মোহনার ইচ্ছেতেই হয়েছে। আর বিয়ের আগে তো তোরা দুজন একসাথে দেখা করেছিস। কই, তখন তো এইসব কথা মনে করিসনি? আপু, তখন জানতাম না, কারণ মোহনা আমায় কিছুই বলেনি। কাল রাতে জানতে পারি যে এই বিয়ের জন্য মোহনাকে ফোর্স করা হয়েছে, রীতিমতো টর্চার করে ওকে এই বিয়েতে রাজি করানো হয়েছে। হাই আল্লাহ, এ তুই কি বলছিস? ইয়েস আব্বু, এটাই হয়েছে। ওয়েট, দেখাচ্ছি তোমাদের। মোহনা সবে মাত্র আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসতে যাচ্ছিল। তীব্র মোহনার হাতটা টেনে ধরে বেড থেকে নামায়। মোহনা কিছু বোঝার বা বলার আগেই ওকে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসে। মোহনা বেশ হকচকিয়ে যায়। একসাথে এতজনকে দেখে একটু ঘাবড়েও যায়। হঠাৎ ও আনোয়ার আহমেদ আর মনীষা আহমেদকে দেখে মাথায় ঘোমটা টানতে যাবে। তীব্র ওর মুখটা আলতো হাতে ধরে নেয়। আব্বু, আম্মু দেখো, দেখেছো কি অবস্থা চোখ মুখের? 4 দিন নাকি না খেতেও দেয়নি তাকে। আনোয়ার আহমেদ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। আতিক সাহেব আমার ছোটবেলার বন্ধু। দুই বন্ধুর সম্পর্কটাকে আরো বেশি গভীর করতে চেয়েছিলাম বলেই তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম। একবারও কিন্তু আমি জোর করিনি। তীব্র মোহনার হাতটা ধরে নেয়, নিজের জিনিসপত্র নিয়ে আসে। এসে তোমাকে তোমাকে তোমার বাবার বাড়ির বাসায় দিয়ে আসবো। আমি চাই না জোর জবরদস্তি করে কেউ এই বাসায় থাকুক। মোহনা এবার ব্যাপারটা বুঝতে পারে। তীব্রর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। মোহনার চোখ ঝাঁপিয়ে অশ্রুদের আগমন। তীব্রর কথায় মোহনা চমকে উঠল। কি হলো? তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম তো জিনিসপত্র নিয়ে আসতে। মোহনা এবার আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ ওর বাবা যে ওকে স্পষ্টই জানিয়ে দিয়েছে ওই বাসায় আর ওর কোনো জায়গা নেই। মোহনাকে যে ত্যায্য কন্যা করেছে ওর বাবা। সেই দিন খাবার বন্ধের সাথে সাথে তো ওই বাসার দরজাও চিরকালের মতো ওর জন্য বন্ধ হয়ে গেছে। সবকিছু বুঝে নিয়ে তীব্রর পা জোড়া আঁকড়ে ধরে নিল মোহনা, কারণ এটাই যে মোহনার শেষ আশ্রয়। আপনার দুটি পায়ে পড়ি আমি, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি সংসার করব, সব দায়িত্ব পালন করব। প্লিজ আমাকে বাবার বাসায় দিয়ে আসবেন না। মোহনা ডুকরে কাঁদছে। মনীষা আহমেদ তীব্রর থেকে মোহনাকে তুলে নেয়। মোহনাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুপ করায়। তোমাকে কোথাও যেতে হবে না মা, তুমি এই বাসার বউ, এখানেই থাকবে। শাশুড়ি মাকে শক্ত করে জড়িয়ে ধরে মোহনা। মনীষা আহমেদ মোহনার চোখের পানি মুছিয়ে দেন। এভাবে কান্না করতে নেই মা, চুপ করো, তা না হলে দুর্বল হয়ে পড়বে তো। আচ্ছা, আমার দিকে তাকাও, একটা কথা বলো তো আমায়। তোমার কি এই বিয়েতে মত ছিল না? জোর জবরদস্তি করা হয়েছে তোমার সাথে? না মা, আসলে আমি এই বিয়েটা করতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? কিন্তু কেন মা? তীব্র আর আনোয়ার আহমেদ ভুরু কুঁচকে মোহনার দিকে তাকিয়ে থাকে। মনীষা আহমেদ মোহনাকে একটা চেয়ার টেনে বসালেন। উনি হাঁটু মুড়ে বসে মোহনার চিবুকে হাত রাখলেন। কোনো ভয়? কেন ভয় পেয়েছিলে মা? সবটা খুলে বলো আমাদের। মা, আমি এই বিয়েটা করতে ভয় পেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনাদের সাথে মানিয়ে নিতে পারবো না। আর আমার বাবা সামান্য একটা ভার্সিটির প্রফেসর, আর আপনারা ঢাকা শহরের নামকরা বিজনেসম্যান। আমার মনে হয়েছিল আমি কি আপনাদের স্ট্যান্ডার্ডের সাথে মিশতে পারবো। আনোয়ার আহমেদ এবার হো হো করেই হেসে ফেললেন। শোনো পাগলি মেয়ের কথা, মা, তুই এইসব ভাবছিলি, তাও আবার আমাদের সম্পর্কে? পাগলি মা আমার। শোন মা, তুই হচ্ছিস আমার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র মেয়ে। তোর বাবার আর আমার একসাথেই পড়াশোনা শেষ করা। তোর বাবার স্বপ্ন ছিল শিক্ষাদান করা, আর আমার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবার। ব্যাস এতটুকুই। তা না হলে তো আমরা দুই ভালো বন্ধু আর বিজনেস পার্টনার হতেই পারতাম। আর শোন মা, আমি চেয়েছি তোকে শুধু ছেলের বউ না, আমার মেয়ে করে রাখতে। তাই তো
তোর বাবার কাছে হাত পেতে চেয়েছিলাম যাতে করে তোকে আমাদের দিয়ে দেয়। তুই জন্মের সময়ই চেয়েছিলাম, কিন্তু তারপর বুদ্ধি খাটিয়ে ভাবলাম তোকে আমার বৌমা করেই আনবো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ করলাম। মোহনা আনোয়ার আহমেদের হাত দুটো ধরে নিল। আমায় ক্ষমা করবেন বাবা, আমি বুঝতে পারিনি। মা মারা যাওয়ার পর ভেবেছিলাম বাবার দায়িত্ব নিব, কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াবো। কেন, আমরা আছি তো। আমরা থাকতে তুই কেন এত চিন্তা করছিস? বাবা, আমি আপনাদের কথা মতো চলবো। আমার একটা কথা রাখবেন? হ্যাঁ রে, তুই এত কিন্তু কিন্তু বোধ করছিস কেন? তুই তো এখন আমাদের মেয়েও। তাহলে বলে ফেল, বিনা সংকোচে সব বলে ফেল। মুখে একগাল হাসি নিয়ে মনীষা আহমেদ কথাগুলো মোহনাকে বলল। আমি তো আপনাদের সব কিছুই বললাম। এই সমস্ত কথাগুলো আর আপনারা বাবাকে জানাবেন না, বাবা খুব কষ্ট পাবেন। তীব্রর বাবা মা কিছু বলার আগেই তীব্র বেশ বিরক্ত নিয়েই বলে উঠল, সে সমস্ত উইদাউট যখন সে সমস্ত ডাউট যখন ক্লিয়ার হয়েই গেছে, তাহলে এখন এই টপিক বন্ধ করো, নাস্তা করতে বসা যাক। তীব্রর কথা মতো আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ চেয়ার টেনে বসে পড়ে। হেই ইউ, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। মেয়েটি এবার চমকে ওঠে। স্যার, ম্যামকে কাল রাতে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ থাকায় নক করলেও ম্যামের আওয়াজ না পেয়ে চলে আসি। হোয়াট? তুমি আমাদের জানাওনি কেন? মনীষা বেগম টেবিল চাপড় দিয়ে কথাগুলো বললেন। তুমি কি জানো এর জন্য তোমার চাকরিটাই চলে যেতে পারে? আই এম সরি স্যার, বড় ভুল করে ফেলেছি, আর এমন হবে না। ভুল তো তুমি করেছই, তার শাস্তিও পাবে তুমি। 1 মাসের স্যালারি কাটা হলো তোমার থেকে। অ্যান্ড গেট লস্ট। মেড লোকটি এবং সকল মেডগুলো চুপচাপ ওখান থেকে প্রস্থান করলো। তীব্র মোবাইলটার দিকে তাকালো, মা বাবাকে জড়িয়ে ধরলো। এনিওয়েজ, আই এম লেট। তোমরা খেয়ে নাও, আমি আসছি। আর হ্যাঁ, সন্ধ্যার সমস্ত প্রোগ্রাম তোমরা অ্যারেঞ্জ করে নিও। আমায় কল করতে হবে না, আমি ঠিক সময়ে চলে আসবো। বাই। তীব্র চলে যায়। মোহনা হাতের মধ্যে শাড়ির খুঁটটা জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তীব্র আবারও ব্যাক করে ফিরে আসে, মোহনার কানের কাছে মুখ নিয়ে আসে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি আলাদাভাবে বলতে হবে? কাল রাতে খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, এখন কি আর ক্ষুধা নেই তোমার? না জি, আমি ফ্রেশ হয়ে। মোহনার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয় তীব্র। এতটুকু ছোঁয়াতেই মোহনা কেঁপে ওঠে। পরে ফ্রেশ হবে, আপাতত চোখে মুখে পানি ছিটিয়ে খেতে বসো। আজ রাতের জন্য তৈরি থেকো, সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। জি ভালো আছি, কিন্তু তুমি আজ সকালে আমার বাসায় আসলে? সব কিছু ঠিক আছে তো? তোমার বাবা মা ঠিক আছেন তো? মোহনা মোহনা কিছু কি করেছে? আতিক খানের এমন অস্থিরতা দেখে তীব্র ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে তোলে। জি না আঙ্কেল, সব কিছু ঠিকঠাকই আছে, আর আব্বু আম্মু দুজনেই ঠিক আছেন। আচ্ছা আঙ্কেল, আপনি মোহনা কেমন আছে তা না জিজ্ঞেস করে কেন বললেন মোহনা কিছু কি করেছে কিনা? আপনার এমন প্রশ্নের মাথায় কেন আসলো? আতিক খান এবার একটু হকচকিয়ে গেলেন। তীব্রর এমন প্রশ্নে উনি কি বলবেন? মুখ নিচু করে রইলেন। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে তীব্রই বলা শুরু করলো। আপনি মোহনার সাথে যা যা করেছেন তা কিন্তু ঠিক করেননি। আর যাই হোক, বিয়ের ক্ষেত্রে এভাবে মারধর করে রাজি করানো ঠিক হয়নি। আতিক খানের চোখ দুটো দপ করে জ্বলে উঠল। তার মানে মোহনা তীব্রকে সব কিছু বলেছে? আচ্ছা, মোহনা কি চাইছে তাহলে? তীব্রর মুখের দিকে তাকিয়ে একটা অনিচ্ছুক হাসি দেন আতিক সাহেব। আমি জানি আমি যা করেছি সেটা ঠিক হয়নি। কি জানো তো বাবা, মেয়েরা যখন কথার অবাধ্য হয় তখন একটু শাসনের প্রয়োজন হয়। মোহনার মা মারা যাওয়ার পর ওর সব দায়িত্ব আমাকে নিতে হয়, একসাথে বাবার দায়িত্ব আর মায়ের দায়িত্ব।
আমি সবসময় চেয়েছি মেয়েকে ভালো শিক্ষা দিতে, ভালো মানুষ তৈরি করতে। মেয়েটা আমার বড্ড অভিমানী। রাগের মাথায় ও হয়তো অনেক কিছুই বলেছে। আমি আমার কাজের জন্য ক্ষমা প্রার্থী। তীব্রর মনে প্রশ্নদের ভিড় জমে। আতিক সাহেব কি বলে দেওয়ার কথা বলছেন? কিছু কি একটা রহস্য নিশ্চয় আছে। তা না হলে বিয়েতে রাজি না হওয়ায় খাওয়া বন্ধ করে দেন, মারধর করেন। তীব্র এর রহস্যের জট খুঁজে বের করবে নিজে থেকেই। তাই প্রশ্নগুলোকে নিজের মধ্যেই দমন করে রাখলো। আচ্ছা আঙ্কেল, আসছি তাহলে। আজ রাতে বাসায় যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তীব্র চলে গেল। আতিক খান একটা দীর্ঘশ্বাস ফেলেন। ডোরবেল বার দুয়েক বাজতেই একজন অল্প বয়সী মেয়ে এসে দরজাটা খুলে দেন। তীব্র মেয়েটিকে কিছু বলার আগেই মেয়েটি হাসি মুখে আঙ্গুল দিয়ে ওপরতলার একটা রুম দেখিয়ে দেয়। তীব্র মুচকি হেসে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে। রুমে ঢুকে দেখে পিচ্চিটা আধো হাতে পেন্সিল নিয়ে আঁকিবুকি করছে। মুচকি হেসে বেডের ওপরে বসে। দুই দিকে চুল বাঁধা ফ্রক ড্রেস পরা পিচ্চি বাবুটার মাথায় হাত রাখে। ছোট্ট পিচ্চিটা তীব্রর হাতটা সরিয়ে দিয়ে অন্য জায়গায় সরে বসে। তীব্র হাসি মুখে বাচ্চাটিকে কোলে নিয়ে বসে। কি হয়েছে আমার সিন্ড্রেলার? আমার সিন্ড্রেলা কি আমার উপরে রাগ করেছে? ভীষণ রেগে আছে আমার ওপর? আমি তোমার উপরে খুব রাগ করে আছি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি কোথায় ছিলে এতদিন? খুব পচা তুমি, চলে যাও। ৩-৪ বছরের বাচ্চাটির মুখে আধো আধো কথার জোরে হেসে ফেলে তীব্র। আমি আসিনি বলে এত রাগ হয়েছে? মামু ভীষণ পচা, তাই না? আচ্ছা, মামু যদি সিন্ড্রেলাকে এখন তার প্রিয় চকলেটটা দেয়, তারপরও কি সিন্ড্রেলা রাগ করে থাকবে মামুর ওপর? আহ্লাদি গলায় শেষ কথাটা বললেই পিচ্চি বাবুটাকে গলা জড়িয়ে ধরে তীব্র। তীব্রর কপালে গালে হাত দিয়ে ঘষা দিতে থাকে। তোমাকে না দেখতে পেলে আমার তো কষ্ট হয় বলো। তুমি সেই দিন আমাকে বলেছিলে স্কুলে আনতে যাবে, কই তুমি তো আসোনি। মাম্মাম গিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই দেখো আমি কান ধরেছি, আর এই ভুল হবে না। আমি প্রতিদিন এসে তোমাকে দেখে যাব। পিচ্চি বাবুটাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। পিচ্চিটাও ভীষণ খুশি তীব্রকে পেয়ে। ভাইয়া, ওইদিকে সব ঠিকমতো মিটেছে তো? আর তুমি কি আজও অফিসে যাবে বলে বেরিয়েছো? হুম, একটা মিটিংয়ে আছে, অ্যাটেন্ড করতেই হবে। আর তাছাড়া এখন আর আমার বাসায় কি কাজ, তাই নিজের কাজেই যাচ্ছি। ও আচ্ছা, ভাইয়া তুমি একটু বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। থাক কেয়া, লাগবে না, আমি বেরিয়ে যাব। আচ্ছা, এই টাকাটা রাখো। কেয়া আপা কাপা কাপা হাতে এ, টাকাটা নেয়। ভাইয়া একটা কথা বলি, আসলে তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে আমার ভীষণ খারাপ লাগে। আজ ৩টে বছর তুমি আমাদের খরচ বহন করে চলেছ। নিজের একটা পুরো ফ্ল্যাট আমাদের দুজনকেই দিয়ে দিয়েছ, বিনিময়ে কিছুই নাওনি। আচ্ছা ভাইয়া, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী তোমার অফিসে কি একটা জবও আমি পেতে পারি না? এবার তোমার নিজের সংসার হয়েছে, তুমি আর কত আমাদেরকে টেনে নিয়ে যাবে বলো তো? আবার সেই এক কথা। আচ্ছা কেয়া, তুই শুধু মুখেই বলিস আমায় ভাইয়া, আর কিন্তু মন থেকে আমাকে আপন ভাই ভাবিস না। তা না হলে কি এত কথা বলতিস? না গো ভাইয়া, তুমি ভুল বুঝছো আমায়। আমি আসলে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি সত্যি ভীষণ খারাপ লাগে আমার। একটা চড় মারবো তোর গালে। তুই তো আমার বোন, তাহলে এখানে চাকরির প্রশ্ন কেন আসছে বলতো? আমি ভাইয়া হয়ে আমার বোনের দায়িত্ব নিতে পারবো না? হুম? তুই যদি আমাকে পর ভাবিস, তাহলে আমার কিছুই করার নেই। আচ্ছা ভাইয়া, মাফ করো। আমি আর কখনো এমন কোনো কথাই বলবো না। হুম, দ্যাটস লাইক এ গুড গার্ল। পিচ্চি বাবুটা ছুটে এসে তীব্রর কোলে উঠে পড়ে। শোনো মামু, মাম্মাম না প্রায় কাঁদে। আমি বললেও চুপ করে না। কেন কাঁদিস কেন বোন আমার? যা হয়েছে ভুলে যা। সিন্ড্রেলাকে ভালো করে মানুষ কর, ওকে অনেক বড় কর। ওর মামু আছে ওর মাথার ওপর, চিন্তা করবি না। জি ভাইয়া, আজ তুমি ছিলে বলেই তো
আমরা মা মেয়ে এখনো বেঁচে আছি। তা না হলে কবেই। ওহ কেয়া, তুই কান্না শুরু করলি আবার? কান্না থামা। তোর মেয়ে আছে, ওর ওপর এর প্রভাব পড়বে, তুই কেন বুঝিস না? তীব্রর কথা শুনে কেয়া চোখে মুখে হাসি মুখে তাকায়। আচ্ছা কেয়া, সন্ধ্যায় আমি গাড়ি পাঠিয়ে দিব, চলে যাস তাহলে। আমি আসছি। মামু, আমি আসছি, কেমন? ভাইয়া প্লিজ, তুমি এখানে আর আমায় জোর করো না অন্তত। আমার না আর কোনো অনুষ্ঠানে ভালো লাগে না। এই বিয়ে নামক অনুষ্ঠানগুলোতে একদমই না। যার নিজেরই বিয়ে নেই ভাইয়া তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি আর ভাবি চিরজীবন সুখে থেকো, এই দোয়াই করি। তীব্র ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। পিচ্চি বাবুটা তীব্র দুই গালে চুমু এঁকে দেয়। বাচ্চা মেয়েটিকে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দেয়। কেয়ার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায়। সাবধানে থাকিস। আসছি, বাই। তীব্র চলে গেলে কেয়া পুনরায় চোখের পানি ফেলতে থাকে। সত্যি, জীবনটা বড় অদ্ভুত। আজ যদি ওরও এমন একটা সুন্দর বিবাহিত জীবন হতো, মাথার উপরে স্বামী নামক একটা মানুষের হাত থাকতো। ডিপ রেড কালারের গোল্ডেন জর্জেটের পাড় বসানো ভারী লেহেঙ্গা পরে পরে আছে মোহনা। হাত ভর্তি কালচে লাল কালচে লাল কাচের চুড়ি, সাথে সূক্ষ্ম হাতের কাজ করা সোনার অলংকার পরে বসে আছে মোহনা। মোহনাকে আজ দেখতে বেশ মোহনীয়ই লাগছে। নামের সাথে রূপের মিল যেন আজই ফুটে উঠেছে। মোহনাকে কয়েকজন মেয়েরা স্টেজের ওপরে বসিয়ে দিয়ে যায়। মোহনার কাছে মনীষা আহমেদ এগিয়ে আসেন। বাহ, বেশ চমৎকার লাগছে তো মা তোকে, চোখ জুড়িয়ে যাচ্ছে। মোহনার শাশুড়ি মায়ের কথা শুনে মুচকি হাসি দিল। মোহনার চোখ এখন তীব্রকে খুঁজছে। আচ্ছা, মানুষটা গেল কোথায়? মোহনা আশা করেছিল সারা দিন একবার হলেও তীব্র একটা কল দিবে, কিন্তু ও আশাহত। কিন্তু পরেক্ষণেই মনে পড়ে যায় তীব্রর বলা শেষ কথাটা। ও ভাবে ঠোঁটে হাত ছোঁয়ানোটা। মানুষটার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। কিরে মা, কি এত ভাবছিস? আনোয়ার আহমেদের কথায় হুঁশ ফেরে মোহনার। ব্যস্ত চোখে শ্বশুর মশাইয়ের দিকে তাকায় মোহনা। আনোয়ার আহমেদ হাসি মুখে মোহনার মাথায় হাত রাখেন। কে এসেছেন দেখ। মোহনা তাকিয়ে দেখে আতিক খান ওর বাবা ওর সামনে দাঁড়িয়ে আছে। মোহনার কানে বাজছে কথাগুলো। তোর জন্য আমার বাসার খাবার আর দরজা দুটোই বন্ধ। আর কখনো আসবি না এই বাসায় তুই। মোহনার বাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। কেমন আছিস মা? আমার উপরে রাগ করে আছিস? হ্যাঁ না বাবা, রাগ করে নেই আমি। আতিক খানের থেকে চোখ সরিয়ে নেয় মোহনা। সবকিছুর জন্য দায়ী ওর বাবা। এক প্রকার ঘৃণার দৃষ্টিতে চোখ সরিয়ে নেয় নিজের বাবার দিক থেকে। সেটা আর কেউ না বুঝতে পারলেও আতিক খান মেয়ের আচরণ ঠিকই বুঝতে পেরেছেন। সবার কথার মাঝে মাঝে তীব্রর ফ্রেন্ডসরা এবং তার আত্মীয় স্বজনরা দেখা করে যাচ্ছেন। সবার মুখে হাসি লেগে আছে। আনোয়ার আহমেদ আর মনীষা আহমেদ ভীষণ খুশি মোহনাকে ছেলের বউ হিসাবে পেয়ে। রাত গভীর হচ্ছে। লোকজনও খাওয়া দাওয়া করে যেতে চলেছেন। তবে সবার মধ্যেই প্রশ্ন একটা রয়েই গেছে, তীব্র কোথায়? আজকের দিনটা তো মোহনা আর তীব্রর, তাহলে তীব্র কেন নেই কেন? মোহনাকে বুঝিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন মনীষা আহমেদ। মোহনাকে ওর রুমে পাঠিয়ে দিয়ে আসে। দেওয়াল ঘড়িতে বারবার তাকাচ্ছে মোহনা। ঘড়িতে এখন 12:15 হয়েছে। মোহনা চুলের খোপা পরে থাকা বেলি ফুলের মালাটা হাত দিয়ে দেখে নিচ্ছে। অনু ওই ভারী লেহেঙ্গাটা ছেড়ে ফেলে পরনে পরেছে নীল রঙের একটা শাড়ি। মুখে মোটা মেকআপের আস্তরণ তুলে দিয়ে হালকা করে নিজেই সেজেছে। সামান্য একটু কাজল আর হালকা লিপস্টিক ঠোঁটে বুলিয়ে নিয়েছে। 2 হাত ভর্তি নীল রঙের চুড়ি পরে নিয়েছে। বাইরের দমকা বাতাসে জুঁই ফুলের গন্ধের ঘ্রাণ নাকের ডগা স্পর্শ করছে বারবার। ব্যালকনিতে দাঁড়িয়ে তীব্র আসার অপেক্ষা করছে মোহনা। আজ মোহনা সেজেছে তীব্রর জন্য। কাল রাতে হয়তো প্রতিটা ছেলের মতোই তীব্রর জন্য রাতটা স্পেশাল ছিল, কিন্তু মোহনার জন্য তীব্রর হয়তো মনের আশা পূরণ হয়নি।
তাই মোহনা আজ নিজের হাতে পুরো রুমটা সাজিয়েছে। চারিদিকে নীল লাল মোমবাতি আলো, আর পুরো রুম জুড়ে বেড পর্যন্ত বেলি ফুল দিয়ে সাজানো। আজ তীব্রকে সবটাই উজাড় করে দেবে। একজন স্ত্রীর কর্তব্য পালন করবে, সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করবে। মোহনার ঠোঁটের কোণে হাসিদের ঢল নামছে। হঠাৎ গাড়ির আওয়াজ পেতেই সেই দিকে তাকিয়ে দেখে মেইন গেটের ভেতরে তীব্রর গাড়ি ঢুকছে। তীব্র গাড়ি থেকে নেমে ভেতরে আসছে। মোহনার বুকের ভেতর কিসের একটা ভয় মিশ্রিত ভালো লাগা কাজ করছে। তীব্র রুমে ঢুকতেই দরজা খোলার জন্য হাত দিতেই মোহনা হাসি মুখে দরজা খুলে দাঁড়ায়। তীব্র ভুরু জোড়া কুঁচকে গম্ভীর গলায় বলে, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? তীব্রর করা এমন প্রশ্নে মোহনা মুখ নিচু করে ফেলে। তীব্রর কাছে যে এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে তা হয়তো জানা ছিল না মোহনার। মোহনা কি খুব ভুল করে ফেললো? মোহনা একটু ইতস্তত করতে লাগলো। ওর এবার মনে হতে লাগলো ওর এই কাজগুলো করা উচিত হয়নি। তীব্র রুমের ভেতরে এসে কপালে হাত রেখে চোখটা বন্ধ করে মাথাটা নাড়ায়। মুখে সামান্য হাসির রেখা ফুটিয়ে রুমের দরজাটা বন্ধ করে মোহনার সামনে এসে দাঁড়ায়। মোহনার মুখটা দুই হাতে তুলে ধরে মোহনার চোখ দুটো অশ্রু ভেজা। এই সরি, তাকাও আমার দিকে। তীব্রর কথায় মোহনা তীব্রর দিকে তাকায়। তীব্র মোহনার চোখ থেকে বেরিয়ে আসা অশ্রুটাকে মুছিয়ে দেয়। আমি কথা দিয়েছিলাম সঠিক সময়ে পার্টিতে চলে আসব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি আসলে। মোহনা মুচকি হেসে নিজে থেকে ঝটফট উত্তর দিয়ে ফেলে, আপনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন, মা আমাকে বলেছেন। তীব্রর ভীষণ রাগ হয়, তবুও রাগটা নিজের মধ্যে দমিয়ে রাখে। অন্য সময় হলে এতক্ষণে হয়তো মোহনার গালে থাপ্পড় পড়ে যেত, কারণ কথার মাঝে কথা বলাটা তীব্রর একেবারেই পছন্দের নয়। মোহনাকে সাইডে সরিয়ে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে বেডসাইড টেবিলে রাখে। স্মার্ট ওয়াচটা খোলার সময় চোখ যায় বেডের দিকে। বেডের কাছে এগিয়ে এসে রাগে রক্তচক্ষু লাল করে ওঠে তীব্র। মোহনার কাছে এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলে, এই ফুলগুলো আমার বেডে কে সাজিয়েছে? জি আমি আমি ভেবেছিলাম। তীব্র রাগে ফুলগুলো পাগলের মতো ছিঁড়ে ফেলতে থাকে। তীব্রর এমন আচরণে মোহনা বেশ অবাক হয়, সাথে ভয়ও পেয়ে যায়। শক্ত হাতে মোহনার বাহু দুটো চেপে ধরে ঝাঁকাতে থাকে। কাকে বলে সাজিয়েছ? আমাকে জিজ্ঞেস করেছো? বলো, কেন করেছো? আমার বেলি ফুল পছন্দ নয়। আর তুমি কি সেজেছো? একটা নীল শাড়ি, নীল চুড়ি, খোপায় বেলি ফুল। কেন পরেছো এগুলো? মোহনা তীব্রের এমন আচরণে ভয় পেয়ে যায়। মোহনার খোপা থেকে বেলি ফুলটাও ছিঁড়ে ফেলে দেয়, হাতের চুড়িগুলোও খুলে ফেলে দেয়। শাড়ির আঁচল ধরে টান দিয়ে খুলতে গিয়ে থেমে যায়। মোহনা অঝোর ধারায় কাঁদছে। তীব্রর এই রূপ দেখে মোহনা ভীষণ ভয় পেয়ে যায়। তীব্র মোহনার গাল দুটো চেপে ধরে ধাক্কা মারে। মোহনা টাল সামলাতে না পেরে ফ্লোরে বসে পড়ে। তীব্র মোহনাকে তুলতে গিয়েও থেমে যায়। পায়ের নিচে পড়ে থাকা বেলি ফুলগুলোকে পা দিয়ে সরিয়ে ফেলে। বেডের ওপরে গিয়ে বসে পড়ে। এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহনার দিকে। মোহনা ভয়ে কাঁপছে, ওর কান্নার বেগ আরো বাড়ছে। চেঞ্জ ইট। মোহনা চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। ও বুঝতেই পারছে না এই নীল শাড়ি আর বেলি ফুল পরায় তীব্র এতটা রেগে গেল কেন। কাল রাতের তীব্র আর আজকের তীব্রকে বড্ড বেশি অবাক লাগছে মোহনার কাছে। তীব্র যেভাবে রুমের জিনিসপত্র ভাঙচুর করছে তাতে মোহনার ভয়ের থেকে অবাক হয় বেশি। মোহনা রুমের এক কোণে দাঁড়িয়ে আছে, রীতিমতো কাঁপছে। এক সময় তীব্র ব্যালকনিতে চলে যায়। মোহনা আর কিছু না ভেবে বেলি ফুলগুলোকে সরিয়ে দেয়। রুমের চারপাশে যা অবস্থা তা থেকে আপাতত ছড়িয়ে থাকা নীল চুড়িগুলোকে ফ্লোর থেকে হাতে তুলে নেয়। নিজের পরনে থাকা নীল শাড়িটা বদলে ভারী লেহেঙ্গাটাই পরে নেয়। মোহনার মন চাইছে অনেক কিছু জানার। তীব্র সামান্য নীল শাড়ি, নীল চুড়ি আর বেলি ফুলেই এতটা রিয়াক্ট করলো কেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের পানিগুলোকে মুছে নেয়।
বেশ ধীর পায়েই ব্যালকনিতে তীব্রর কাছে আসে মোহনা। তীব্র ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হয়তো রাগ সংবরণ করার চেষ্টা করছে। মোহনা চুপচাপ তীব্রর পাশে এসে দাঁড়িয়েছে, অনেকটা ভয় নিয়েই বুকে। মোহনার উপস্থিতি টের পেয়ে তীব্র এক পলক তাকালো মোহনার দিকে। মোহনার সাথে তীব্রর চোখাচোখি হতেই মোহনা চোখ সরিয়ে মুখ নিচু করে নেয়। আশা করব তুমি কখনো আমার সামনে এই সমস্ত জঘন্য জিনিস আর পরবে না বা আনবে না। তীব্র গম্ভীর গলায় বলা কথাগুলো শুনে মোহনা মুখ নিচু করেই উত্তর দেয়, আমি বুঝতে পারিনি আপনি সামান্য নীল চুড়ি, শাড়ি, বেলি ফুল এর জন্য এমন আচরণ করবেন। আমি ভেবেছিলাম আপনার হয়তো ভালো লাগবে, তার জন্যই পড়েছিলাম। মাফ করবেন আমায়। তীব্র দাঁতে দাঁত চেপে স্পষ্ট উত্তর দেয়, সবকিছুই কি তোমার ভাবনার উপরে ভিত্তি করে চলবে নাকি? যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। বেশ কিছুক্ষণ নীরব থাকে দুজনেই। মোহনার চোখের কোণ থেকে অবাধ্য অশ্রু কণাগুলো বেরিয়ে পড়েছে। মোহনার হাজার চেষ্টা করেও তাদেরকে থামাতে পারছে না। মেসেজের বিপ বিপ শব্দের আওয়াজে তীব্রর দিকে মোহনা তাকিয়ে দেখে তীব্র মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসছে। তীব্রর এমন প্রশ্নে স্তম্ভিত হয়ে যায় মোহনা। তীব্রর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে মোহনা। তীব্র ফোনটা পকেটে ঢুকিয়ে মোহনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। আমার বউ যে এত সুন্দর গান গাইতে পারে, কই আমি তো জানি না। ও, ওই আসলে রিসিপশন পার্টিতে আপনার বন্ধুরা জোর করেছিল গান গাইতে। আর তাছাড়া মা বাবাও বলছিলেন অনেক করে, তাই জন্যই তো সবার কথা রাখতে গিয়ে গানটা গেয়েছিলাম। তীব্র মোহনাকে নিজের কাছে টেনে নেয়, ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়া করায়, দুই হাতে মোহনার গলা জড়িয়ে ধরে বলে, গান গাইছো ভালো কথা, এর জন্য অপরাধীর মতো মুখ করে বলছো কেন? তুমি জানো আমার বন্ধুরা তোমার কত প্রশংসা করেছে, বলেছে আমি ভীষণ লাকি একজন ম্যান, যে কিনা তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি। আমি সত্যি লাকি মোহনা, তোমাকে পেয়ে। তীব্রর কথায় মোহনা হাঁ হয়ে তাকিয়ে আছে। 5 মিনিট আগের তীব্র আর এখনের তীব্রকে সত্যি গুলিয়ে ফেলছে মোহনা। আমার সাথে ছাদে চলো, একটা সারপ্রাইজ আছে। মোহনাকে আর কিছু বলতে না দিয়ে তীব্র কোলে তুলে নেয় তাকে। ঘটনার আকস্মিকতায় মোহনা চমকে যায়। তীব্রর শার্ট খামচে ধরে মোহনা। এক পা করে তীব্র মোহনাকে নিয়ে এগিয়ে যাচ্ছে ছাদের দিকে। মোহনাকে ছাদে নামিয়ে দিয়ে কানের কাছে ফিস ফিসিয়ে বলে ওঠে, সারপ্রাইজ, হ্যাপি বার্থডে মাই লাভলি ওয়াইফ। মোহনা চারিদিক দেখে, অনেক অবাক হয়ে যায়। মোহনার সামনে পায়ের কাছে লাল রঙের হার্ট বেলুন, চারিদিকে আলোর রোশনাই। চারপাশে তাকিয়ে দেখে লাভ সিম্বল, সাথে হ্যাপি বার্থডে মোহনা। সামনে থাকা টেবিলে তাকিয়ে দেখে একটা কেক। মোহনার তীব্রর থেকে তাকায়। তীব্র মুচকি হাসি দিয়ে মোহনাকে বাহু ডোরে আবদ্ধ করে নেয়। সারপ্রাইজ পছন্দ হয়নি? মোহনার চোখের কোণ ভিজে আসছে। মোহনা আধো গলায় বলে, আপনি জানেন আমার আজ বার্থডে? হুম, জানি তো। আর সবার আগে উইশ করব বলেই তো এত আয়োজন। ইউনো, তুমি আমার জন্য সত্যি লাকি, লাকি গার্ল। একটা কন্ট্রাক্ট আমার হাতে ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল। তুমি আসার পর আমি সেই কন্ট্রাক্টটা ফিরে পেয়েছি। দিস ইজ ফর ইউ। মোহনার সামনে তীব্র একটা নেকলেস তুলে ধরে, মোহনার গলায় পরিয়ে দিয়ে কপালে একটা গাঢ় চুম্বন এঁকে দেয়। জি, আপনি আমাকে ডায়মন্ডের নেকলেস দিলেন? কেন, তোমার পছন্দ হয়নি? হুম, পছন্দ হয়েছে, তবে এত দামি একটা নেকলেস দিলেন। আমি তো ঠিক অভ্যস্ত না এসবের প্রতি। এত দামি জিনিস আমি সামলে রাখতে পারবো তো? ও শ্যাট আপ মোহনা, এটা তোমার থেকেও দামি জিনিস না। তোমার কাছে এই ডায়মন্ডের জিনিসটা কিছুই না। আর আর হ্যাঁ, তোমাকে কিছু সামলে রাখতে হবে না, শুধু তুমি আমাকে সামলে রেখো, পারবে তো? তীব্রর চোখে মুখে দুষ্টু হাসি। মোহনা মুচকি হাসে। হঠাৎ করেই তীব্র ওর ঠোঁট জোড়া দখল করে নেয়। সকাল থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটি প্রায় 2 ঘন্টা ধরে আধ ভেজা হয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছে। হয়তো বাস মিস করেছে, আর তা না হলে এত বৃষ্টির মধ্যে বাস আসছে না।
দূর থেকে গাড়ির মধ্যে বসে থেকে নির্ণয় সবকিছু দেখছে। ভাবছে, কে এই মেয়েটি, কোথায় যাওয়ার তাড়া। হঠাৎ এভাবে সামনে গাড়ি এসে দাঁড়ালে সামান্য ভড়কে যায় মেয়েটি। মেয়েটি আশপাশ তাকিয়ে ভাবছে, সে তো কোনো গাড়িকে থামায়নি তাহলে। ম্যাম, আপনি কোথায় যাবেন? আপনাকে ড্রপ করে দিব? নির্ণয় বাঁকা হেসে কথাগুলো বলে। মেয়েটি একটু বিরক্ত হয়, এমনিতেও সে লেট, তার উপরে একজন অচেনা ছেলে এসে তাকে বিরক্ত করছে। ছেলেটি ওর ভালোর জন্যই সাহায্য করেছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে মেয়েটির কাছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনি আমার গাড়িতে উঠে আসতে পারেন। মেয়েটি রাগে চিল্লিয়ে বলে, নো থ্যাঙ্কস ম্যাম, বাস হয়তো আপনি নাও পেতে পারেন, আর তার থেকে উঠে আসুন আমার গাড়িতে, আপনাকে আপনার জায়গায় নামিয়ে দিচ্ছি। আজীব তো, আমি কি আপনাকে কিছু বলেছি? কেন ডিস্টার্ব করছেন? মেয়েটির চিৎকারে আশেপাশে থাকা লোকগুলি ওর গাড়ির কাছে আসে। নির্ণয় বুঝতেই পারছে অবস্থা বেগতিক, কারণ ও যতই ভালো কিছু করুক না কেন, পাবলিকরা মেয়েটির কথাই শুনবে এবং বিশ্বাস করবে। তাই এখন এই স্থান ত্যাগ করাই ভালো। ওয়েট পেপারটা হাতে নিয়ে ঘুরিয়ে চলেছে নির্ণয়। সকালের কথা হবে, ওর ভীষণ রাগ হচ্ছে। কি করেছিল ও? একজন মানুষ হিসাবে একজন মানুষকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি ওকে ভুল বুঝলো, আবার চিৎকার করেও লোক জড়ো করলো। আচ্ছা, এই সুন্দরী মেয়েগুলি কি নিজেকে হুড়পড়ি ভাবে? আমি নির্ণয় আহমেদ, যেখানে আমার এক হাতের ইশারায় হাজারটা মেয়ে আমার কাছে চলে আসবে, সেখানে কোথাকার একটা মেয়ে আমাকে ইগনোর করলো। ওয়েট পেপারটা ছুঁড়ে দিয়ে টেবিলে সজোরে আঘাত করলো নির্ণয়। মুড অফ। সকাল সকাল কার ওপর রেগে গেলি? টেবিল, কার ওপর রাগ ঝাড়ছিস? তীব্রর কথায় সামান্য নড়ে চড়ে বসলো নির্ণয়। তীব্র ওর হাতে সামনে কফির কাপ রাখলো। ভাইয়া, আমি আর বাসায় গেলাম না, একেবারে অফিস শেষ করেই বাসায় যাব। আচ্ছা, আব্বু আম্মু আমি না থাকাতে কিছু বলেছিল? তীব্র অপর পাশে থাকা চেয়ারটা টেনে ওর পাশে বসলো। আব্বু আম্মু কিছু বললেও কি তুই শুনবি তাদের কথা? না, আমার কথা শুনবি। বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আর ছোট ভাই সেখানে উপস্থিত নেই, বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার ট্রিপে গেছে। ফ্যামিলির আছে আগে, বন্ধুরাই আগে। ভাইয়া, আমি জানি তোমরা সবাই আমার উপরে রাগ করে আছো। তুমি তো জানো আমার অ্যাডভেঞ্চার ট্রিপ কতটা ভালো লাগে, আর ওই দিনের ট্রিপটাও অনেক মজাদার ছিল, তাই জন্যই তো। আচ্ছা ভাইয়া, ভাবি কিছু বলেছে? ভাইয়া, ভাবির জন্য একটা ভীষণ স্পেশাল গিফট আছে আমার কাছে। তীব্র মুচকি হাসি দিয়ে ভাইয়ের গালে হাত রাখে। আচ্ছা ভাইয়া, তুমি কি কিছু সারপ্রাইজ প্ল্যান করছো ভাবির জন্য? আজ রাতে স্পেশাল কিছু আছে? নির্ণয়, তোর ভাবিকে যা সারপ্রাইজ দেওয়ার কাল রাতেই দিয়েছি, আর জানিসই তো ট্রেন্ডারটা তোর ভাবির জন্যই পেয়েছি। হুম, ভাবি আমাদের জন্য সত্যি লাকি, তোমার জন্যেও। মোহনা, আসতে পারি? মা, আপনি হাসুন না, অনুমতি নেওয়ার কি আছে? মা, আপনি এখানে বসুন। মোহনা মনীষা বেগমকে বেডে বসিয়ে নিজেও বসে যায়। আচ্ছা মোহনা, তুই লাগেজ গুছিয়ে রাখ, তীব্র আসলে তোকে তোর বাবার বাসায় নিয়ে যেতে বলবো। বাবার বাসায় যাওয়ার কথা শুনে মোহনা চমকে ওঠে, কিন্তু ওর জন্য যে বাবার বাসার দরজা বন্ধ। কিরে মা, কি ভাবছিস? মা, আমি বাবার বাসায় যাব না কোনোদিনও। মোহনার কথায় মনীষা আহমেদ চমকে ওঠেন, পরক্ষণেই সমস্ত ঘটনার কথা পুনরাবৃত্তি করে হেসে ওঠেন। হো, তুই তোর বাবার কথায় এখনো রেগে আছিস, তাই তো? আর রাগ করে থাকিস না, তুই তো তোর বাবার কথা রেখেছিস মা। মোহনা কি বলবে তাই মুখ নিচু করে আছে, এদিকে সত্যিটাও তো বলতে পারবে না। ওদের কথার মাঝেই একজন মেড রুমে আসে। মোহনা হাত দিয়ে দেখিয়ে দিলে মেয়েটি বেলি ফুলগুলো নিচে রেখে চলে যায়। মনীষা আহমেদের চোখের আড়াল হলেও নাকের ঘ্রাণ এখনো এড়ায়নি। মোহনা ওর দিকে মোহনা ওর মধ্যে কি বেলি ফুল ছিল? কিন্তু এগুলো এই রুমের মধ্যে কে এনে রেখেছে? মনীষা আহমেদ রেগে গিয়ে করা কাজগুলো বলল।
উনি যে রেগে গিয়েছেন সেটা মোহনা বুঝতে পেরেছে। কাল রাতে তীব্রও রেগে গিয়েছিল। এর কারণ কি? মা, আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম। আসলে মোহনা মনীষা আহমেদকে রাতের সব ঘটনা খুলে বলল। মনীষা আহমেদ অবাক হয়ে যান। না মা, তুমি আর কখনো এইসব করবে না। ওর সামনে ভুল করেও তুমি কখনো নীল রং বেলি ফুল ওর সামনে পরবে না। মোহনা জিজ্ঞাসু দৃষ্টিতে শাশুড়ি মার দিকে তাকিয়ে বলে, কেন মা, ওনার কি সমস্যা আছে? তীব্রর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই ওর এইসব জিনিসের প্রতি অনীহা হয়ে গেছে। আচ্ছা মা, তুই রেস্ট নে, আমি আসছি। মনীষা আহমেদ উঠে চলে যান। শাশুড়ি মার কথাগুলো যেন মোহনার কাছে যুক্তিহীন লাগলো। অপরপক্ষে মোহনার মনের প্রশ্নের উদয় হলো, কি এমন দুর্ঘটনা হয়েছিল যার জন্য তীব্রর এমন আচরণের কারণ? গোলাপি রঙের থ্রি পিস পরা মেয়েটি মুখ নিচু করে চেয়ারে বসে আছে। আজ চাকরি না পেলে হয়তো ওর মাকে আর বাঁচাতে পারবে না। ওর চাকরিটা হতেই হবে। মাথা নিচু করে আকাশ পাতাল ভেবে চলেছে মেয়েটি। চাকরি পাবার আশাও একেবারে ছেড়ে দিয়েছে। বৃষ্টির গতি কমতে হন্তদন্ত হয়ে হেঁটে অফিসে আসে মেয়েটি। ওর কাছে অফিসে পৌঁছানো যে টাইমটা ছিল তার থেকে 20 মিনিট লেট করে ফেলে। অফিসে এসে জানতে পারে ওর ডাক এখনো পড়েনি। নিজের মনেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নেক্সট ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটকে ডাকা হয়। নির্ণয়ের চোখ আটকে যায়। আরে, এ তো সেই মেয়েটি যার ভালোর জন্য নির্ণয় হেল্প করতে চেয়েছিল, কিন্তু উল্টো তো মেয়েটি লোক জড়ো করে ফেলে। নির্ণয় মেয়েটির আপাদমস্তক একবার দেখে নেয়। মেয়েটি নির্ণয়কে দেখে চমকে ওঠে। ও যে কত বড় ভুল করেছে তা হয়তো টের পেয়েছে বলেই ভীতস্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তীব্র বসতে বলায় মেয়েটি হাত গুটিয়ে ওড়না খামচে ধরে বসে। বারবার নির্ণয়ের চোখে চোখ পড়েই যাচ্ছে। নির্ণয় চোখ না সরালেও মেয়েটি সরিয়ে নিচ্ছে। তীব্র মেয়েটির সিভি সহ অন্যান্য ডকুমেন্টসের ডিটেলস চেক করছে, কিন্তু নির্ণয় মেয়েটিকে রাগ মিশ্রিত দৃষ্টিতে খুঁটিয়ে দেখছে। মেয়েটির মুখ দেখেই মনে হচ্ছে তীব্র ভয় পেয়ে আছে। ভেজা ভেজা এলোমেলো করে রাখা চুলগুলো লেপ্টে আছে মেয়েটির গলায়, ঘাড়ে, কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। গাল দুটোর মধ্যে লাল আভা ধারণ করেছে। ওয়েল মিস মেঘা, ইউ আর সিলেক্টেড। তীব্রর এমন কথা শুনে নির্ণয় চমকে ওঠে। নির্ণয় তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখে তীব্র হাসি মুখ নিয়ে মেঘার ফাইলে চোখ রেখে আছে। আর মেঘা তো নিজের ভাবনাতেই আছে। ও যে সিলেক্ট হয়েছে তাও এখনো বুঝতে পারেনি। মিস মেঘা, আপনাকে যদি সিলেক্ট না করা হয় তাহলে আপনার কেমন লাগবে? হঠাৎ নির্ণয়ের এমন প্রশ্ন শুনে মেঘা স্তম্ভিত হয়ে গেল। কান্নাগুলো গলার মধ্যে দলা পাকিয়ে আসছে। সত্যি কি চাকরিটা পাবে না? অসুস্থ মাকে নিয়ে তাহলে কোথায় যাবে? মামা তো এটাই সুযোগ দিয়েছেন। এবারেও যদি চাকরিটা না হয় তাহলে তো ওদের রাস্তায় গিয়ে থাকতে হবে। মেঘার চোখের কোণ বেয়ে অবাধ্য অশ্রু কণাগুলো বেরিয়ে আসতে লাগলো। এই ইডিয়েট, এ কেমন প্রশ্ন তোর? মেয়েটির বৃষ্টিতে ভিজে ইন্টারভিউ দিতে এসেছে, চাকরিটা পাবার জন্যই তো নাকি? আরে ভাইয়া, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই ওকে প্রশ্নটা করলাম। ও যদি কিছু বলেও থাকে তাতে কিছু যায় আসবে না। চাকরিটা তো ওর হয়েই গেছে। নির্ণয়ের শেষের কথা বলায় মেঘার চোখের অশ্রু কণাগুলো বাঁধ ভাঙলো। নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছে না। ও সত্যি চাকরিটা পেয়েছে। মিস মেঘা, আপনি ঠিক আছেন? জি, জি স্যার। তীব্রর কথা শুনে মেঘা আলতো হাতে চোখটা মুছে নেয়। মুখের হাসির রেখা ফুটিয়ে তোলে। স্যার, আমি সিলেক্টেড। ইয়েস মেঘা, আপনি কাল থেকে জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তীব্র কন্টাক্ট পেপারটা মেঘাকে দিয়ে সাইন করিয়ে নেয়। মেঘা বেরিয়ে যাওয়ার পরেও নির্ণয়ের দৃষ্টি থাকে মেঘার দিকে। নির্ণয়, তুই তাহলে ম্যানেজার বাবুকে সবকিছু বুঝিয়ে দিস। তীব্র ফাইলে মুখ গুজে কথাটা বলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স পেল না নির্ণয়ের থেকে। তাই জন্য ফাইলটা বন্ধ করে রেখে দেখে তার ভাই এখনো দরজার দিকেই তাকিয়ে আছে। মেয়েটি ভীষণ মিষ্টি, তাই না রে? মেয়েটাকে খুব মনে লেগেছে। হুম।
তাহলে আব্বুর সাথে কথা বলবো নাকি রে? নির্ণয়ের হুঁশ ফেরে তীব্রর শেষের কথায়। ও কি বলল? চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে। তীব্রর মুখের দিকে তাকিয়ে জোর করে হেসে দেয়। কি বলো ভাইয়া? তোকে দেখে মনে হচ্ছে তুই মেয়েটার প্রতি দুর্বল, তাই বললাম আর কি। ও শ্যাট আপ ভাইয়া। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে আমি ওর প্রতি দুর্বল হব? তীব্র ভাইয়ের কাণ্ড কারখানা দেখে ভেতরে ভেতরে খিলখিলিয়ে হাসছে, তবুও ভুরু কুঁচকে গম্ভীর মুখে বলল, ওর? ওই মেয়েটি বুঝি তোরও হয়? উফ, নির্ণয় পড়েছে ফাসাদে, তাও আবার ভাইয়ার কাছে। এই মেয়েটা সকাল থেকেই ওকে শুধু বিপদে ফেলছে, তখন পাবলিক প্লেসে, আর এখন ভাইয়ার কাছে। কিরে, আমি কি যা বুঝছি তা কি সত্যি? উফ ভাইয়া, তুমিও না। কিছু না ওসব। বলছি বাসায় যাবে না তো? আমি চলে যাচ্ছি তাহলে। নির্ণয়ের কথা শুনে তীব্র এবার সশব্দে হেসে ওঠে। আচ্ছা চল বাসায় যাই। নির্ণয় গাড়ি ড্রাইভ করে শুরু করে, আর দুই ভাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ফোনের পর ফোন দিয়ে চলেছে মোহনা, কিন্তু তীব্রর ফোন তোলার কোনো নাম গন্ধ নেই। মোহনার ভীষণ রাগ হয়, মোবাইলটাকে বিছানার মধ্যে ছুঁড়ে রেখে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ায়। এই লোকটা কেন এমন? কখনো খুব ভালো, আবার কখনো ভয়ঙ্কর। কাল রাতে কত কি বললো, আর আজ দেখো এতবার কল করলাম, টানা 10 বার। আমাকে কি ভাবেটা কি? আজ আমি ওনার সাথে কথাই বলবো না, আর কলও দিব না। নিজের মনে কথাগুলো বলে তীব্রর প্রতি রাগ ঝাড়তে থাকে। আজ মোহনার বার্থডে, তুই না বললে তো জানতেই পারতাম না। আর আমার বড় ছেলেকে দেখ, একা একাই বউকে নিয়ে বার্থডে সেলিব্রেট করে নিল। ঠিক আছে, মেনে নিলাম বউকে একা সময় দিলি, আলাদাভাবে দুজনে টাইম স্পেন্ড করেছিস, কিন্তু তাই বলে আমাদের জানালি না? আমরা উইশও তো করতে পারলাম না। আচ্ছা আম্মু, আমি কান ধরি, আমার অন্যায় হয়েছে। কি করব বলো? তোমার ছোট ছেলে যে এখনো কারসাজি করেছে। তীব্রের কথায় মনীষা আহমেদ ভুরু কুঁচকান। কারসাজি? জি আমি জান, কারসাজি। কারণ আমি চাইছিলাম আমরা সবাই মিলে আরো একবার ভাবিকে উইশ করি। আনোয়ার আহমেদ দুই ছেলের মাথায় হাত রেখে হেসে ফেললেন। আমার দুই ছেলেই চাঁদের টুকরো, বাসা অফিস দুই জায়গায় সামলে চলে। জি আব্বুজান। আচ্ছা আম্মু, তোমাকে যেগুলো বানাতে বলেছিলাম বানিয়েছে তো? হুম রে, তোর ভাবির প্রিয় ও লুচি, পায়েস, ফালুদা আর মালপোয়া সব বানিয়েছি। আম্মু, আচ্ছা ভাবি কিছু টের পায়নি তো? আরে না রে, কিচেন রুমে আসতে চেয়েছিল, আমি হালকা ধমক দিয়ে রুমের মধ্যে বসিয়ে রেখেছি। তীব্রর গাড়ি ঢুকতেই দেখে বেলকনি থেকে সরে আসে মোহনা। হাঁটু মুড়ে বিছানার উপরে বসে আছে মোহনা। তীব্র এখনো রুমে আসছে না। না আসুক, আমি ভাববো না আর ওনার কথা। তীব্র রুমের মধ্যে এসে মোহনার সামনে দাঁড়ালো। মোহনা কোনো গুরুত্ব না দিয়ে একভাবেই বসে থাকে। কি হয়েছে, এরকম গাল ফুলিয়ে বসে আছো কেন? কিছু না। মোহনা গম্ভীর স্বরে কথাটা বলে বিছানা থেকে নেমে দাঁড়ায়, তীব্রর কাছ থেকে সরে যাওয়ার জন্য। অন্যদিকে যেতে গেলেই তীব্র মোহনার হাতটা ধরে ফেলে। মোহনা হাতটা ছাড়িয়ে নিতে চাইলে তীব্র শক্ত করে জড়িয়ে ধরে মোহনাকে। আজ কি মুড খারাপ আছে? এত রাগ কার ওপর? নিজের উপর। ছাড়ুন আমায়। কেন, নিজের উপর কারো রাগ হয় বুঝি? আমার হয়। তাই? তাহলে রাগ ভাঙাবে কে? তীব্র মোহনার চুলে মুখ গুজে বসে আছে। তীব্রর স্পর্শে মোহনার রাগ যেন মিলিয়ে যায়। মোহনা তীব্রর দিকে ঘুরে দাঁড়ায়। তীব্রর ঠোঁটের কোণে মুচকি হাসি। তীব্র নিজের ঠোঁট জোড়া মোহনার কাছে এগিয়ে আনছে। তীব্রর ঘন ঘন নিঃশ্বাস মোহনার চোখে মুখে পড়ছে। মোহনা চোখ দুটো বন্ধ করে ফেলেছে। আর 1 ইঞ্চির তফাৎ দুজনের মধ্যে। ভাইয়া, আমরা নিচে সবাই অপেক্ষা করছি। তোমার তোকে পাঠানো হলো ভাবিকে নিচে আনার জন্য, আর তুই এখানে রোম্যান্স শুরু করে দিয়েছিস। দুজনেই চমকে ওঠে, এক হাত দূরে সরে দাঁড়ায়। মোহনা তো লজ্জায় মুখ নিচু করে আছে। ইস, একটা যাচ্ছে তাই কাণ্ড হতে চলেছিল। ভাবি, আমরা সবাই নিচে অপেক্ষা করছি, তুমি প্লিজ আমাদের আর অপেক্ষা করিও না, নিচে চলো। মোহনা নির্ণয়ের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হাসি মুখে বলে ওঠে, ছোট ভাইয়া তুমি কবে ফিরেছো? আমি তো জানিও না তুমি আজ আসবে। বলো, আমার তোমার ট্যুর কেমন ছিল?
ভাবি সব বলবো, অনেক গল্প করব। এখন চলো, সবাই ওয়েট করছে। নির্ণয় হাত ধরে মোহনাকে নিয়ে চলে আসে। তীব্রও ওদের পেছনে পেছনে হাসি মুখে চলে আসে। হ্যাপি বার্থডে ভাবি। মোহনা সামনে দেখে একটা কেক, বার্থডে সেলিব্রেশনের সবকিছু সাজানো। সামনে তাকিয়ে দেখে আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ হাসি মুখে দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে মা, তুই সারা জীবন ভালো থাক, হাসি খুশি থাক, এই দোয়াই করি। মোহনা শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের পা ছুঁয়ে সালাম করলো। মনীষা আহমেদ মোহনার গলায় হাতে সোনার অলংকার পরিয়ে দিলেন। মোহনা আজ ভীষণ খুশি। এভাবে এই প্রথমবার জন্মদিন পালন হলো। বাবা তো জন্মদিন পালনে ঘোর আপত্তি ছিল। মোহনার বাবার মতে মেয়েদের আবার কিসের জন্মদিন পালন। মোহনার মা বেঁচে থাকতে ওই একটু লুকিয়ে চুরিয়ে মেয়েকে পায়েস বানিয়ে খাওয়াতেন। আহ লিচুর সিজনে মোহনাকে লিচুর পায়েস খাওয়াতেন, যা মোহনার ভীষণ প্রিয়। মোহনার মুখের সামনে মনীষা আহমেদ পায়েস তুলে ধরে। মোহনার চোখ ঝাঁপিয়ে চোখের পানি বেরিয়ে আসে। কি রে মা, আমার হাতে খাবি না? মা, লিচুর পায়েস আপনি আমার জন্য বানিয়েছেন? হুম রে মা, আজ তোর সমস্ত প্রিয় খাবার এই টেবিলে সাজানো আছে। মোহনা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার মায়ের অভাব যে পূর্ণ হয়েছে। কাঁদিস না, আমি জানি তোর এখন মার কথা মনে পড়ছে। আমি আছি তো, আমি যথাসম্ভব চেষ্টা করব তোর মায়ের শূন্যতা পূরণ করার। যদিও কেউ কারোর শূন্যতা পূরণ করতে পারে না, তবুও আমি চেষ্টা করব। আচ্ছা আব্বু আম্মু, তোমরা কি চাও না ভাইয়া ভাবি একসাথে আলাদা সময় কাটাক? বিয়ের পর তো স্বামী স্ত্রীরা ঘুরতে যায় আম্মু, তাহলে ভাইয়া ভাবি কেন যাবে না? আমি যখন বলছি ওরা কোথাও যাবে না তো যাবে না, ব্যাস। একসাথে সময় কাটাতে কি আমি মানা করেছি? যাক না রেস্টুরেন্টে, পার্কে, নদীর ধারে, কিন্তু আমি ওদের আউট অফ টাউন পাঠাবো না। ক্লিয়ার? আব্বু তুমি অন্তত আম্মুকে বোঝাও। এখানে তো বোঝানোর কিছু নেই নির্ণয়, তোমার আম্মু তো ঠিক কাজ করছেন। দেখো নির্ণয়, এমনিতেই আমরা একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে অনেকগুলো মাস লেগেছে আমাদের, বিশেষ করে তোমার ভাইয়ার স্বাভাবিক জীবনে ফিরে আসতে। এখন আমরা আর কেউ চাইবো না সেই রকম কিছু আবার ঘটুক। আব্বু, সেই দিনের আর আজকের অনেক ফারাক। যা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা। আগের মতোই তো যে এবারেও হবে তা তো নয়। ভাইয়া ভাবিকে নিয়ে ঘুরতে যাবে, ভাবিরও তো এটাই একটা ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। নির্ণয়, বেশি কথা বলে ফেলেছিস। আমরা যখন বলেছি যাবে না তো যাবে না। আম্মু, এটা কিন্তু ভাবির প্রতি তোমরা এক প্রকার অন্যায় করছো। এক ঘটনা কি বারবার হবে? ওইসব তোমাদের মনের ভুল আম্মু। নির্ণয়, নিজের রুমে যা। এই নিয়ে তোকে কথা না বললেও চলবে। মোহনার মনের প্রশ্নের ভিড় জমেছে। মা বাবা হঠাৎ এমন আচরণ কেন করলেন? ছোট ভাইয়া তো আমাদের সামান্য সিলেটে পাঠাতে চেয়েছিল, কিন্তু মা বাবা এত আপত্তি কেন? আমি তো এখানে, তাহলে আনমনে কার কথা ভাবা হচ্ছে শুনি? তীব্র মোহনার চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাগুলো বলায় মোহনা চমকে উঠল। তীব্র মুচকি হেসে মোহনার কোলে মাথা রাখলো। মোহনার গাল দুটো আলতো হাতে ধরলো। সিলেটে যেতে পারলে না বলে মন খারাপ? হুম, শুনলেই তো। আব্বু বলল অফিসে এখন অনেক কাজের প্রেশার আছে। আমিও তো বলছি কাজের প্রেশার নির্ণয় একা সামলাতে পারবে না গো। আর আব্বুরও তো বয়স হয়েছে, ওনাকেও এখন আর কাজের দায়িত্ব দেওয়া যাবে বলো? তীব্র মোহনার হাত দুটো নিয়ে বাচ্চাদের মতো খেলনা করছে। এই মোহনা, কিছু বলো। হুম, জি। কিন্তু মোহনার কানে যে অন্য কথা আসছে। আড়ি পাততে চায়নি, কিন্তু শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের কথাগুলো যে ওর কানে ভেসে আসছে। বাধ্য হয়েই ওনাদের রুমের দিকে পা বাড়ায়। কি এমন দুর্ঘটনা হয়েছিল? উফ মোহনা! তীব্রর চিৎকারে মোহনা এবার কেঁপে ওঠে। চমকে গিয়ে তীব্রর দিকে তাকায়। তীব্র মোহনার কোল থেকে উঠে বসে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তীব্রকে ওইভাবে দেখে মোহনা একটু ভয় পেয়ে যায়। কারণ এই 2 দিনে মোহনা বুঝে গেছে তীব্র মানুষটা একেবারেই ভিন্ন ধরনের। এই রাগ তো এই ভালোবাসা। জি আপা, আপনি কিছু বলছিলেন? তীব্র হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। তীব্রকে হাত মুঠো করতে দেখে মোহনা
জোর পাকিয়ে যায়। শোনো, তুমি যদি সিলেটে যেতে চাও তাহলে যেতে পারো, আমি যাব না, আমার অনেক কাজ আছে। তীব্র বেড থেকে উঠে গিয়ে ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়ে। মোহনার দিকে এক পলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে কাজ করতে থাকে। মোহনা এবার বুঝতে পারে তীব্র ওকে হয়তো কিছু একটা বোঝাচ্ছিল, কিন্তু ও যে ওর ভাবনার জগতে হারিয়েছিল শুনবে কি করে। মোহনা বেড থেকে নেমে ধীর পায়ে তীব্রর কাছে এসে সোফায় বসে পড়ে। এখন আপনি কাজ নিয়ে বসলেন যে, ঘুমাবেন না? তুমি গিয়ে ঘুমাও, আমার কাজ আছে। তীব্রর গম্ভীর কণ্ঠ শুনে মোহনা স্পষ্ট বুঝে যায় তীব্র রেগে গেছে। তাই মোহনা তীব্র রাগ ভাঙানোর জন্য ওর ল্যাপটপটা বন্ধ করে দেয়। তীব্র কিছু বলতে যাওয়ার আগেই মোহনা তীব্রর গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। হুম, ঘুমাবো তো, কিন্তু আপনার বুকে মাথা রেখে। এখন আপনি যদি এখানে বসে থাকেন, আমি ঘুমাই কিভাবে? কেন, আমাদের কি বালিশ নাই? কাল আরো 20খানা বালিশ এনে দিব। সরো তো। তীব্র মুখে বললেও মোহনাকে সরালো না। সত্যি বলতে মোহনা আজ নিজে থেকে তীব্রকে জড়িয়ে ধরেছে, আবার চুমু খেয়েছে। সব মিলিয়ে তীব্রর একটা আলাদা অনুভূতি কাজ করছে। তবুও কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি শুনতে পাও নাই? আমার বুকটা কোনো বালিশ নয়। সরো। আপনি রাগ করেছেন কেন? আমি কি আপনাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছি? কিছু বলিনি তো। ছোট ভাইয়া তো সিলেটে পাঠাতে চেয়েছিল, কিন্তু সবার আগে তো কাজ, তাই না? আমি যাব না। মোহনা কাঁদছে, যা তীব্রর বুকে গিয়ে খানিকটা লাগলো। ও হয়তো খামোকাই এইসব ভাবছিল। মোহনা হয়তো পরিস্থিতি বুঝতে পেরে মেনে নিয়েছে। আর তাছাড়া মেয়েটা তো আজ জন্মদিন ছিল, হয়তো মার কথা ভাবছিল। তীব্র নিজের মনে কথাগুলো বলে মোহনাকে জড়িয়ে ধরল। সবসময় বাচ্চাদের মতো কান্না করো কেন? চলো, ঘুম পাড়িয়ে দেব। আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমিয়ে পড়ুন। ও, আবার রাগ এখন আমাকে দেখানো হচ্ছে? তীব্র মুচকি হাসি দিয়ে মোহনাকে কোলে তুলে বেডে নিয়ে আসে। মোহনা তীব্রর থেকে মুখটা ঘুরিয়ে রাখে। মোহনা, তোমায় দেখলে এত ঘোর লাগে কেন? আমি কি জানি। মোহনা তীব্রর গলা জড়িয়ে মুচকি হাসে। ক্ষতগুলো এখনো সারেনি বলো? ব্যথা আছে? হুম, সামান্য ব্যথা আছে। মেডিসিন দিব? অয়েনমেন্ট লাগিয়েছি তো, তুমি যখন ওয়াশরুমে গিয়েছিলে। তীব্র ঠোঁট কামড়ে বলে, এইটা আমার বানানো মেডিসিন দিব। মোহনার তীব্রর কথা শুনে লজ্জা পেয়ে মুখে হাত চাপা দেয়। তীব্র গভীর স্পর্শে মোহনার চোখ বন্ধ করে ফেলে। আই এম সরি ভাইয়া, এত রাতে তোমাকে ডাকা আমার উচিত হয়নি। আমার মেয়েটার জ্বরটা এত বেড়েছে যে ও তোমার নাম নিচ্ছে। ছোট থেকেই তো তোমার কোলে পিঠে মানুষ। সামান্য আঘাতেও ও তোমাকে খোঁজে। তাই বাধ্য হয়েই তোমায় কল করেছিলাম। আই নো কেয়া, আমার মামুটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে। রক্তের সম্পর্ক না থাকলেও যে মানুষ এত আপন হতে পারে তা হয়তো তোমাদের না পেলে জানতেই পারতাম না। কেয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বোলাচ্ছে। কেয়া, এবার আমাকে বলতো, ওর জ্বর উঠলো কি করে? হঠাৎ করে এত জ্বর ওঠার কথা না। আসলে ভাইয়া, আমি কিচেনে ছিলাম আর ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। ট্যাপ কলটা চালিয়ে ফেলেছে আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে ফেলেছিল। তারপর সিকিউরিটি গার্ডকে দেখে একরকম দরজা ভেঙে বের করে। আর তোকে না কতবার বলেছি, কেয়া মামুকে সব সময় চোখে চোখে রাখবি, ব্যালকনির দরজা, ওয়াশরুমের দরজা সব সময় লক রাখবি। আজ আ- অনেক বড় একটা বিপদ হলেও তো পারতো। হুম ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। আমি আর ওকে একা রাখবো না। মোহনা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে মনীষা আহমেদকে নাস্তার প্লেট সাজাতে দেখে। মোহনা হাসি মুখে এগিয়ে আসে। মা, আমি সাহায্য করি? না রে মা, তুই বস, আমি করে নিচ্ছি। আর তুই একা কেন? তীব্র কোথায়? মোহনা ভেবেছিল তীব্র হয়তো চলে এসেছে, নিচে এসে হয়তো নাস্তা করছে, কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে ওর মুখটা থমথমে হয়ে যায়। মা, উনি এখনো বাসায় ফেরেনি। উনি কাল রাত 11টা 10 বাজে বেরিয়েছেন। রাতে বেরিয়েছেন মানে কোথায় গেছে? আমাকে কিছু বলেনি মা। কল রিসিভ করে আসছি বলে চলে গেলেন, আমাকে কিছু বলেও যায়নি। মনীষা আহমেদের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ এত রাতে কোথায় গেল ছেলেটা? আম্মু, ভাবি, আমাকে নাস্তা দাও, আমি বেরোবো।
নির্ণয় এক প্রকার ছুটে এসে চেয়ার টেনে বসে, জগ থেকে জুসের গ্লাস ঢেলে খেতে থাকে। মোহনা মুচকি হেসে বলে, তুমি তো নিজে নিয়েই খেয়ে নিচ্ছ, তাহলে আমরা তোমাকে কি দিব? ও ভাবি, আমি তো বেরোবো, তার জন্যই তো তাড়াতাড়ি করতে গিয়ে নিজেই নিয়ে নিলাম। নির্ণয় আর মোহনা দুজনেই হাসছে। মনীষা আহমেদ ওদের দুজনের কথা শুনে মুখে লম্বা হাসির রেখা ফুটিয়ে তুলেছেন ঠিকই, কিন্তু মন পড়ে আছে বড় ছেলের দিকে। নির্ণয় নাস্তা করে বের হয়ে যাওয়ায় আধা ঘন্টা পর তীব্র ফিরে আসে। ডাইনিং রুমে এসে দেখে ওর বাবা মা কপালে হাত দিয়ে বসে আছেন, আর তার পাশে মোহনা দাঁড়িয়ে আছে। তীব্র মোহনার হাত দিয়ে ধরে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। কি হয়েছে? তোমরা সবাই সকাল সকাল এমন মনমরা হয়ে বসে আছো কেন? তীব্র জুসের গ্লাসে চুমুক দিয়ে কথাটা বলো। তুই রাতে কোথায় গিয়েছিলি? আব্বু, কেয়ার কাছে গিয়েছিলাম, মামুর জ্বর এসেছিল। কি বলিস? এখন কেমন আছে? উফ, এই মেয়েটাকে যত বলি বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকার দরকার নেই, আমাদের সাথেও তো থাকতে পারে, কিন্তু না, কে শোনে কার কথা। আম্মু, এখন মামু অনেকটাই সুস্থ আছে, ডক্টর দেখেছে, মেডিসিন দিয়েছে, অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে। চিন্তা করো না তোমরা। দেখি, আমি আজ একবার গিয়ে ওদের দুজনকে দেখে আসব। আনোয়ার আহমেদের কথায় তীব্র আর মনীষা আহমেদ সম্মতি জানিয়ে মাথা দোলায়। নির্ণয়কে দেখছি না যে, ও কি এখনো ঘুমাচ্ছে নাকি? তোর ভাই কবেই নাস্তা করে বেরিয়ে গেছে, এখন কোথায়? কি বলো মা, ছেলে 10টার সময় ওঠে আর আজ 9টার আগেই উঠে চলে গেছে? হুম। হঠাৎ করে এমন পরিবর্তন? আমি তো ভাবছি। আব্বু, তোমার ছেলে এখন বড় হয়েছে তো বুঝতেই পারছো। আনোয়ার আহমেদ তীব্রর কানের কাছে মুখ নিয়ে এসে বলে, আচ্ছা, আমি যা ভাবছি তা কি সত্যি? আব্বু, সত্যি কিনা সেটা তো আগে নিশ্চিত হতে হবে, তাই না? বাবা ছেলেতে সশব্দে হেসে ওঠে। মনীষা আহমেদ মোহনাকে চোখের ইশারায় বসতে বলেন। নাস্তা শেষ করে তীব্র বেরিয়ে যায়। মোহনা ভেবেছিল কাল রাতের কথা ভেবে হয়তো তীব্র ওকে এখন কিছু বলবে, কিন্তু তীব্র তো ওর দিকে ঘুরেও তাকালো না, ঠিক মতো আসছিও বলে গেল না ওকে। মোহনা একটা দীর্ঘশ্বাস ফেলে প্লেটগুলো তুলতে গেল। মনীষা আহমেদ মোহনার হাতটা থামিয়ে দিল। তুমি এই রুমে যা, আমি এগুলো রেখে দিচ্ছি। না মা, আমি একটু কাজ করি না, একা একা রুমে বসে থাকতে ভালো লাগে না। মোহনার এমন মনমরা হয়ে কথা বলতেই মনীষা আহমেদ হেসে ওঠেন। আচ্ছা চল, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। মোহনা আর মনীষা আহমেদ গল্প করছেন, তার সাথে তীব্র আর নির্ণয়ের ফটো ফ্রেম দেখছে। হাসি ঠাট্টায় মেতে উঠেছে শাশুড়ি আর বৌমাতে। এর মাঝেই আনোয়ার আহমেদ কেয়ার কাছে যাচ্ছে বলে গেল, মা, এই কেয়াটাকে? ও, তোকে তো কেয়ার কথা বলাই হয়নি, আর তুই জানবিই বা কি করে? ও তো বিয়েতে আসলোও না, ও আমাদের মেয়েই বলতে পারিস। তীব্র আর নির্ণয় ওকে বোন মনে করে, আর মেয়েটা কলেজে পড়তে একটা ছেলেকে ভালোবেসেছিল, বিয়েও করেছিল দুজনে, সুখের সংসার ছিল ঠিকই, কিন্তু ওই যে, এখনো কিছু মানুষ ছেলে আর মেয়ের মধ্যে ফারাক খোঁজে। মেয়েটা কোথাও ঠাঁই পেল না, জানিস, নিজের মায়ের কাছেও না। ছোট বাচ্চাটাকে নিয়ে পথে পথে ঘুরতো, বাচ্চার ইচ্ছাই ছেড়ে দিয়েছিল, বাচ্চাটাকে নিয়ে পানিতে ঝাঁপ দিতে গিয়েছিল, ঠিক সময়ে তীব্র গিয়ে বাঁচিয়ে নেয়। মোহনা কিছুক্ষণ চুপ করে থাকে, কেয়াকে না দেখলেও ওর একটা খারাপ লাগা কাজ করছে। মেয়েটার প্রতি একটা অন্যায় হয়েছে, কতখানি অসহায় ছিল মেয়েটা, সেটা ভেবেই মোহনার গা শিউরে উঠছে। বিকালে শাশুড়ি মার জন্য চা বানাচ্ছে মোহনা। চা নিয়ে ড্রয়িং রুমে এসে দেখে দুইজন মেয়ে মনীষা বেগমের সাথে গল্প করছে। মোহনাকে আসতে দেখে হাসি মুখে ওরা ওর দিকে তাকায়। মনীষা আহমেদ মোহনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে মোহনাকে পাশে বসিয়ে দেয়। মোহনা, তোর সাথে পরিচয় করিয়ে দিই, এরা তোর সম্পর্কে যা হয় আমাদের মহল্লাতেই থাকে। মোহনা, কেমন আছো? জি ভাবি, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। মনীষা আহমেদ মোহনার মাথায় হাত রাখলেন। তুই তো বাসাতে এক প্রকার বন্দী হয়ে থাকিস, আজ যাগুলোর সাথে ঘুরে আয় যা। কিন্তু মা, আমি বলেছি তো যা, ঘুরে আয়, ভালো লাগবে। হুম। মোহনা, চলে না, চলো না, গল্প করব আর সাথে কিছু শপিংও করব, চলো। মোহনা কতদিন পর বের হয়েছে,
সেই দিনের পর থেকে তো বাবা ওকে ঘরবন্দি করে রেখেছিল। একেবারে তীব্রর সাথেই ও বাইরে পা রেখেছে, তাও সারা জীবনের জন্য। কারণ ওর জন্য তো বাবার বাসার দরজা চিরকালের জন্য বন্ধ। অনেকটা সময় কাটিয়ে মোহনা বাসার পথে পা বাড়ায়। মোহনাকে ওর বাসার সামনে দিতে গেলে দেখে তীব্রকে। কেমন আছো তীব্র? জি ভাবি, ভালো আছি। তীব্র ভুরু কুঁচকে মোহনার দিকে তাকিয়ে আছে। তীব্রর মুখটা থমথমে হয়ে আছে, এ যেন ঝড়ের পূর্বাভাস। মোহনা মুখটা নিচু করে নেয়। আসলে তীব্র, আমরা মোহনাকে নিয়ে একটু শপিং মলে গিয়েছিলাম, আজ আমরা আসছি। তীব্র ওদের দিকে না তাকিয়ে মাথা নেড়ে দেয়। ওরা মোহনার গায়ে হাত রাখে। মোহনা হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তীব্র মোহনার হাতটা শক্ত করে চেপে ধরে, টানতে টানতে বাসার ভেতরে প্রবেশ করে। তীব্র, আমার লাগছে, ছাড়ুন। রুমে নিয়ে এসে মোহনাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। ধাক্কাটা এতটাই জোরে মেরে ফেলে, মোহনা কনুইটা সজোরে আঘাত পেলে যন্ত্রণা শুরু হয়ে যায়। তীব্র রুমের দরজাটা সজোরে বন্ধ করে দেয়। গা থেকে ব্লেজারটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে। মোহনা যন্ত্রণায় লুটিয়ে পড়ে কাঁদছে। পাগল হয়ে গেলে নাকি? হঠাৎ এমন আচরণ কেন করছো? তুমি বাইরে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? তুমি আমাকে না বলে কেন গিয়েছো বলো? তীব্রর চিৎকারে মোহনা কেঁপে ওঠে। ডান হাতের কনুইটা চেপে ধরে উঠে বসে। মা, মা আমাকে যেতে বলেছিলেন, আমি নিজে থেকে যাওয়ার কথা বলিনি। এটি আমার প্রশ্নের উত্তর নয় মোহনা। আম্মু কি বলেছে না বলেছে আমি জানতে চাই না। তুমি আমার স্ত্রী, তাই তুমি কোথাও বেরোলে আমার পারমিশন নিতে হয়। নিয়েছিলে? এবার তীব্রর রাগের কারণ মোহনা বুঝতে পারে, কিন্তু ওর তো ধারণা ছিল না সামান্য 1-2 ঘন্টা বাইরে গেলে তীব্র এমন রিয়াক্ট করবে। জানলে হয়তো ও পাই বাড়াতো না। আমায় ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। আমায় মা যাওয়ার কথা বলায় আমার আপনার কথা মাথাতেও আসেনি। আমি ভেবেছিলাম আপনার আসার আগেই আমি ফিরে আসব। আপনি বাসায় ফিরলে আপনাকে জানাবো। মোহনা ফুপিয়ে কথাগুলো বলায় তীব্র আরো বেশি রেগে যায়। মোহনার মাথায় 2-3টা জোর করে টোকা মারে। মোহনা মাথায় হাত দিয়ে হালকা চেঁচিয়ে ওঠে। মাথায় ছিল না মানে? মাথায় ছিল না? কি কি বলতে চাইছিস? বাচ্চা মেয়ে তুই, কিছু বুঝিস না? হুম? এই এই তো 4 দিন হলো বিয়ে করে আমার স্ত্রী হয়েছিস। আরে, এখন থেকেই আমাকে পাত্তা দিতে চাইছিস না? 2 দিন পর পর তো আমার মাথায় উঠে নাচবি। আজ ভাবিদের সাথে শপিং মলে যাচ্ছিস, কাল দেখবো রাস্তার ছেলেদের হাত ধরে ঘুরছিস। মোহনা চিৎকার করে কান চেপে ধরে। চুপ করুন আপনি, কিসব কথা বলছেন? মুখেই স্ত্রী বলছেন। কেউ নিজের স্ত্রীকে এমন কথা বলে? আপনি আমার স্বামী, আপনি থাকতে আমি অন্য কোনো পুরুষের কথা ভাবতে পারি না। ভাবলেও আমার পাপ হবে। সেখানে আপনি বলছেন আমি বাইরের ছেলের হাত ধরে ঘুরবো? কি করে বললেন বলুন তো? আমি বলছি তো, আমার ভুল হয়েছে, আমি একটা ভুল করে ফেলেছি। মোহনার গাল দুটো শক্ত করে চেপে ধরে তীব্র। মোহনা আরো বেশি ব্যথা পেয়ে কোকিয়ে উঠল। এই, একদম চিল্লিয়ে কথা বলবি না আমার সাথে। এমনিতেও এই 4 দিনে তুই আমাকে আমার ভালো না লাগার কাজগুলো করেছিস। যেগুলো আমার পছন্দ নয় সেগুলোই করেছিস। নতুন বলে আমি কিছুই বলিনি, কিন্তু প্রথমেই তোকে আমার বুঝিয়ে দেওয়া উচিত ছিল আমি রেগে গেলে কি করতে পারি। তীব্র, ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। বলছি তো ভুল করেছি, আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন বলে। তুই তো কিছুই বুঝিস না। বুঝিস না বলেই তো প্রথম রাতেই আমাকে সালাম না করেই খাবার খেতে চেয়েছিস, নিজের করুণ কাহিনী শুনিয়েছিস। তোর কি মনে হয় আমি বোকা? হুম? তীব্র আহমেদ বোকা? এই কথা নিশ্চয় তুই তোর বাবাকেও বলেছিস। সামান্য এই কথাতে তোর বাবা তোকে এত মারবে, না খাইয়ে রাখবে? ব্যাপারটা বেশ অবাক বিষয় নয় কি? তীব্র মোহনার চুলের মুঠি চেপে ধরে। মোহনা ব্যথা পেয়েও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। আজ তীব্রর রূপটা যে বড্ড ভয়ঙ্কর আর ভীষণ রকম খারাপ। এই, কি ভাবছিস তুই আমায়? ঘাসে মুখ দিয়ে চলি আমি, তাই না? বিয়ের দ্বিতীয় দিনে তুই আমাদের সাথে গল্প শোনালি, তুই আমাদের ভয় পেয়েছিলি আমাদের সাথে মানিয়ে নিতে পারবি নাকি। আর আব্বু আম্মুকে তোর মন গড়া কাহিনী বলে বিশ্বাস করাতে পারিস, কিন্তু আমাকে না। কি বলতে চাইছেন আপনি?
তীব্র মোহনাকে টেনে তুলে বিছানায় ফেলে দেয়। তীব্র বেল্ট খুলে নিয়ে হাতে পাকাচ্ছে। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, সেটা আমি প্রথম দিনেই বলেছিলাম। মোহনা বেল্টের আঘাতে চিৎকার করে ওঠে। কেন মারছেন আমায়? আমি কি মিথ্যা বলেছি? তীব্র আরো 4-5টা আঘাত করে মোহনার গাল দুটো চেপে ধরে। তোর যদি প্রেমিক নাই থাকবে, তাহলে তিয়ানকে? কি সম্পর্ক তার সাথে তোর? আদ্রর মুখে তিয়ানের কথা শুনে মোহনা চমকে ওঠে। বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা শুরু হয়। প্রায় 1 বছর পর আবার তিয়ানের প্রসঙ্গ উঠছে, তিয়ানের নাম উঠছে, তাও সন্দেহের তালিকায়। কি ভেবেছিলি মিথ্যা কথা বলে সত্যটা আড়াল করবি, লুকিয়ে ফেলবি, তাও আমার কাছ থেকে? মোহনা তীব্রর হাতটা ধরে নেয়, কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আপনি ভুল করছেন, আমার কথাটা একবার শুনুন। তিয়ানের সাথে আমার তেমন কোনো সম্পর্ক হয়নি। আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেখানে একটা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা আর সম্মান ছিল। ভালোবাসা, সম্মান? ও আচ্ছা, তার জন্যই বুঝি দুজনে একসাথে রাত কাটিয়েছিলি? আপনি কি বলছেন এগুলো? কার সম্পর্কে কি বলছেন আপনি জানেন? চিৎকার করবি না আমার ওপর তুই। যথেষ্ট প্রমাণ আর সমস্ত তথ্য আমার কাছে আছে। তোরা একটা হোটেলে রাত কাটাসনি? হুম, কাটিয়েছি, কিন্তু মোহনা আর কিছু বলার আগেই ওর গালে সজোরে থাপ্পড় পড়ে গেল। বাহ, চমৎকার! বড় গলা করে বলছিস রাত কাটিয়েছিস? তীব্র এক টানা 3-4টা থাপ্পড় মারল। মোহনা লুটিয়ে পড়লেও হাজার কষ্ট হলেও বলতে চেষ্টা করছে। ওকে যে বলতেই হবে। হবে না। যে তীব্র ওর আর তিয়ানের সম্পর্কে যা বলছে, তাতে যে ওর চরিত্রের সাথে সাথে তিয়ানের গায়েও একটা দাগ লাগবে। তীব্রের যে ভুলটা ভাঙতেই হবে। আপনি আমার কথাটা শুনুন। সেদিন বাধ্য হয়েছিলাম আমরা। আপনি সেদিন বলেছিলেন না আমি গান জানি কিনা? তাহলে শুনুন, গান আমার প্যাশন, গান আমার লাইফ। গানটাকেই জীবনের মূল লক্ষ্য করতে চেয়েছিলাম। ভেবেছিলাম গান নিয়েই অনেক দূর এগোবো, নিজের পরিচয় বানাবো, যাতে করে মানুষ আমার গানে চেনে। তিয়ানের সাথে সেদিন গানের কনসার্টে বেরিয়েছিলাম ধানমন্ডি। কনসার্ট শেষে ফেরার সময় আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। তিয়ান অনেক চেষ্টা করেও গাড়িটা ঠিক করতে পারেনি। মেকানিকের প্রয়োজন ছিল আমাদের, কিন্তু ওখানে আমরা কোনো গ্যারেজ পাইনি। সামনেই একটা হোটেল দেখতে পাই। হোটেলের ম্যানেজারকে জানালে উনি আমাদের জানায় মেকানিক 3 ঘন্টার মধ্যে চলে আসবে। আমরা আশ্বস্ত হয়ে মাঝ রাস্তায় হলেও আমরা বাসায় পৌঁছে যাব। কিন্তু আধা ঘন্টা পর ম্যানেজার এসে বলে মেকানিক এখন আর আসতে পারবে না, যা হবে কাল সকালে। আজ রাতটা যেন ওনাদের হোটেলেই থাকি। আমরা কোনো রুমে ছিলাম না, আমরা রিসিপশনিস্টদের ওখানেই ছিলাম। আমি ছাড়া ওখানে 3জন মেয়ে ছিল কর্মরত। নির্ঘুম রাত কাটিয়ে আমরা সকাল 10টায় ফিরে আসি। আর তারপর থেকে বাবা আমার গান বন্ধ করে দেন। তিয়ান সিঙ্গাপুরে চলে যায়। 1 বছর হলো, আর ও কোনো যোগাযোগ নেই। আপনি বলছেন এই সামান্য কারণে কোনো বাবা মেয়েকে মারতে পারে কি না? আমি এখন বিয়ে নয়, গান নিয়ে কিছু করতে চেয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। বাবা আমাকে শাসায় গান যেন আর না গায়, এইসব নিয়েই আর না ভাবি। বিয়ের পরেও যেন এইসব নিয়ে চর্চা না করি। এরপরেও যদি মনে হয় আমি মিথ্যা বলছি, তাহলে আমার বাবাকে গিয়ে সত্যটা জিজ্ঞেস করুন। ওই হোটেলের ঠিকানাও বলে দিচ্ছি, গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করুন। তীব্র মোহনার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কথাগুলো বলতে পেরে মোহনা হালকা হলেও ব্যথায় কেঁপে উঠছে। থাপ্পড় চুলের মুঠি পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু বেল্টের আঘাত যে মরণ যন্ত্রণার সমান। মোহনার চোখটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে তীব্র। তীব্রর মাথায় হাজার চিন্তা জট পাকাচ্ছে। কাকে বিশ্বাস করবে, মোহনাকে নাকি ওই ছবিগুলোকে? চোখ বন্ধ করে ছবিগুলো ভেবে নেয় একবার, যেখানে তিয়ান আর মোহনা ক্লোজ হয়ে ছবিতে আছে। মোহনা আমাকে মিথ্যা বলছে না তো?
এদিকে মোহনার বাবার কথাও তো ফেলা যাচ্ছে না। উনি তো নিজেই বললেন তেমন কোনো সম্পর্ক ওদের মধ্যে হয়নি, হওয়ার আগেই তো উনি নিজেই বন্ধ করে দিয়েছেন। পানি, পানি তেষ্টা পেয়েছে ভীষণ। মোহনার অস্পষ্ট স্বরের আওয়াজ মৃদু হলেও তীব্রের কানে পৌঁছায়। তীব্র সিগারেটের টুকরোটা পায়ের তলায় ফেলে জুতো দিয়ে পিষে মোহনার কাছে আসে। মোহনা আধশোয়া হয়ে বহু কষ্টে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিতে চেষ্টা করছে। তীব্র মোহনাকে দেখে খানিকটা আটকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে তাজা রক্ত এখনো গড়িয়ে পড়ছে। হাতের কনুইটা ফুলে গেছে। মোহনার গা দিয়ে শাড়ির আঁচলটা সরে যাওয়ায় তীব্রর চোখে পড়ে ধবধবে ফর্সা গায়ে বেল্টের আঘাতগুলো যেন রক্তবর্ণ ধারণ করেছে। তীব্র বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠলেও তীব্র হাত মুঠো করে কষ্টটা দমন করে। হাজারটা হোক, পুরুষ মানুষই তো। তীব্র মোহনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে পানি খাইয়ে দিল। মোহনা তীব্রর ওপরে রাগ হলেও এই মুহূর্তে তীব্রকে সরিয়ে দেওয়া বা কিছু বলার বিন্দুমাত্র শক্তি নেই। এর থেকে তো বাবার হাতে মারা, চড় থাপ্পড় না খেতে দেওয়া, এগুলো অনেক ভালো ছিল। এই মরণ যন্ত্রণা দেওয়ার থেকে তীব্র যদি ওর জানটাই নিয়ে নিত, সেটাই হয়তো মোহনা মুক্তি পেত। মোহনা যে তীব্রর ওপর কতখানি বিরূপ তা মোহনার আচরণে তীব্র বেশ বুঝতে পারছে। তীব্র মোহনাকে ভালো করে শুইয়ে দেয়। মোহনার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। তীব্র মোহনার গায়ে চাদর টেনে দিয়ে ডক্টরকে বলল। নির্দিষ্ট সময়ে ডক্টর এসে মোহনাকে চেক আপ করে চলে গেল। মোহনার এমন অবস্থা দেখে মনীষা আহমেদ এবং আনোয়ার আহমেদ রেগে গেছেন ছেলের ওপরে। এই যে 4টে মাত্র দিন হলো মেয়েটা এই বাসায় এসেছে, হাতে এখনো মেহেন্দির রং ওঠেনি, গা দিয়ে বিয়ের গন্ধ যায়নি, আর এক্ষুনি তুমি মারধর শুরু করেছো। কাজটা তুমি কিন্তু একদমই ঠিক করোনি তীব্র। তীব্র ড্রয়িং রুমে কপালে হাত রেখে বসে আছে। আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ চেঁচিয়ে হাজার কথা বলে চলে গেলেন। নির্ণয় তীব্রর কাছে বসে কাঁধে হাত রাখে। ভাইয়া, তুমি কিন্তু আজ খুব খারাপ কাজ করেছো। আর যাই হোক, ভাবির গায়ে হাত তোলাটা তোর উচিত হয়নি। আমি জানি না তোদের মধ্যে কি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমার মতে তো উচিত ছিল মাথাটা ঠান্ডায় রাখা, ঠান্ডায় বসে ভাবির সাথে ডিসকাস করা। তীব্র নির্ণয়ের হাতটা ধরে স্টাডি রুমে নিয়ে যায়। নির্ণয়ের হাতে একটা সাদা খাম ধরিয়ে দেয়। নির্ণয় কৌতূহল নিয়ে খামের ভেতরে হাত ঢোকায়। কয়েকটা ছবি পায় যা দেখে নির্ণয়ের চোখ বড় বড় হয়ে যায়। ছবিতে তার ভাবি একটা ছেলের সাথে গলা জড়িয়ে আছে। নির্ণয় তীব্রর দিকে তাকিয়ে থাকে। এরপরও সে বলিস মাথা ঠান্ডা রাখতে। নিজের স্ত্রীকে অন্য কারোর সাথে দেখেছি। মোহনার সাথে যেদিন দেখা করি সেই দিন ওকে জিজ্ঞেস করেছিলাম যে বিয়েটা ও নিজের ইচ্ছায় করছে কিনা। ও জানায় সবটাই ওর মতেই হচ্ছে। তাহলে এই ছেলেটাকে ভাবির কি? বিয়ের দিন হাতে যখন ছবিটা পেয়েছিলাম আমিও অবাক হয়েছিলাম। তোর মতো আমিও ভেবেছিলাম মোহনার প্রেমিক আছে। সেই সময় আমি বিয়ের আসরেই মোহনাকে প্রশ্ন করতে পারতাম ও আমায় মিথ্যা বলল কেন। আর এই ছেলের সাথে যদি ওর সম্পর্ক থেকেও থাকে তাহলে আমার হাতে এই ছবিটা আসবে কেন? আব্বু ও মোহনার বাবা দুজনেই হার্টের পেশেন্ট। ওই সময় আমি কোনো ঝামেলা বাঁধাতে চাইনি। আগত মেহমানদের কাছেও সিনক্রেট করিনি। চেয়েছিলাম মোহনাকে জিজ্ঞেস করব, কিন্তু সেটাই আর হলো না। আব্বু ও মোহনার বাবা দুজনেই হার্টের পেশেন্ট, তাই ওই সময় আমি কোনো ঝামেলা বাঁধাতে চাইনি। আগত মেহমানদের কাছেও সিন ক্রিয়েট করিনি। চেয়েছিলাম মোহনাকে জিজ্ঞেস করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এক প্রকার বাধ্য হয়েই মোহনাকে যখন জিজ্ঞেস করেছিলাম মোহনা তখনও না বলেছিল। মেনেও নিয়েছিলাম, সব কিছু ভুলেও গিয়েছিলাম। কিন্তু কাল আমার কাছে একটা পার্সেল আসে। পার্সেলের ভেতর আবার ছবি পাই। সেখানে একটাই দেখা যাচ্ছে তিয়ান আর মোহনা হোটেলে ঢুকছে, আর একটাই দেখা যাচ্ছে হোটেল থেকে হাসি মুখে হাত ধরে
বেরিয়ে আসছে। তাই আজ আর পারিনি রাগটা কন্ট্রোল করতে। তবে যে কথাগুলো তোর ভাবি বলেছে তার সত্যতা আছে। এখন প্রশ্ন হলো, আমাকে খুঁজে বের করতে হবে এইগুলো কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে। নির্ণয় ভাইয়ের কথাগুলো শুনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। খাবারটা শেষ কর মোহনা, এতটুকু খেলে তো হয় বল? ওষুধ খেতে হবে তো তোকে, আর তার জন্য বেশি বেশি খাবার খাওয়া প্রয়োজন রে মা। আমার ভালো লাগছে না মা, ক্ষুধাও তেমন নেই। আম্মা, আম্মু, তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আমি মোহনাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি খাইয়ে দিতে পারবো। মোহনা যতদিন না ভালোভাবে সুস্থ হচ্ছে আমি মোহনার সাথেই থাকবো। মনীষা আহমেদ রাগী কণ্ঠ স্বরের বলা কথাগুলো শুনে তীব্র মাথা নিচু করে ফেলে, অনেকটা অনুশোচনায়। বেশ কিছুক্ষণ মায়ের কাছে দাঁড়িয়ে থাকে। আম্মু, আমি আছি তো, আমি মোহনার খেয়াল রাখবো। তীব্রর কথাগুলো শুনে মনীষা আহমেদ এবার যেন গরম গলায় কড়া পানি পড়ার মতো ছ্যাঁক করে পড়লেন। তুমি অনেক খেয়াল রেখেছো বলেই তো আজ তুমি গায়ে হাত উঠিয়েছো। তুমি চলে যাও এখান থেকে। আম্মু, মোহনার সাথে আমার কথা আছে। তোমায় বলেছি তো তীব্র, তুমি যাও এখান থেকে। মোহনাকে রেস্ট নিতে নাও, ডিস্টার্ব করো না। আম্মু, ভাইয়া যখন বলছে তখন তুমি চলে আসো। ভাইয়াকে ভাবির যত্ন নিতে দাও। নির্ণয়, তুমি এত কিছুর পরেও ভাইকে সাপোর্ট করছো? আজ তোমার ভাবির এমন অবস্থা কে করেছে? এর জন্য দায়ী কে? ভাবি নিজেই। আম্মু, আমি বলছিলাম ভাইয়া যা করছে ভাবির সাথে, তাতে ভাইয়া অনুতপ্ত। এখন আমাদের প্রয়োজন ভাইয়াকে, ভাবিকে স্পেস দেওয়া। যে কারণের জন্য ভাইয়া এমন আচরণ করেছে সেই ভুল বোঝাবুঝিটা ওর মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে। ভুল বোঝাবুঝি মানে কি হয়েছে আমি জানতে চাই। মোহ ও আম্মু, স্বামী স্ত্রীর মধ্যকার ব্যাপার থাক না, ওদের চার দেওয়ালে বন্দি। আমি তুমি না হয় নাই জানলাম। চলো আম্মু, ওদের দুজনকে একা করে দাও। মনীষা আহমেদ মোহনার গালে হাত রেখে মুচকি হাসে, তীব্রর হাতে মেডিসিন ধরিয়ে দেয়। নির্ণয় মনীষা আহমেদের কে ধরে নিয়ে রুম থেকে চলে যায়। তীব্র মোহনার পাশে বসে হাতের উপরে হাত রাখে। মোহনা হাতটা সরিয়ে না নিয়ে তীব্র থেকে মুখটা ঘুরিয়ে নেয়। তীব্র ঔষধ হাতে নিয়ে মোহনার মুখের সামনে ধরে। মোহনা এক প্রকার বাধ্য হয়েই ঔষধটা খেয়ে ফেলে। রুমের মধ্যে বেশ কিছুক্ষণ পিন পতন নীরবতা চলল। তীব্র ও মুখ নিচু করে আছে। মোহনার ডান হাত স্লাইড করে চলেছে অনবরত। মোহনা অপর দিকে মুখ ঘুরিয়ে চোখের পানি ফেলছে। আই এম সরি মোহনা, আমার তোমাকে মারাটা উচিত হয়নি। আমি ভুল বুঝেছি তোমায়। কি করব বলো, আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। ভেবেছিলাম তুমি আমাকে মিথ্যা বলছো, আমাকে ঠকাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি মোহনা, ভালোবেসে ফেলেছি বলেই তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। মোহনার হাতে তরল কিছু জিনিস পড়ায় মুখটা চট করে তীব্রর দিকে ঘুরিয়ে নেয়। তীব্র কাঁদছে, আবার বলছে মোহনাকে ভালোবাসে। এই মানুষটা কতগুলো রূপ দেখাবে মোহনা, আর অবাকের চরম শিখায় পৌঁছে যাই মোহনা। বিয়ের দিনে আমার হাতে কিছু ছবি আসে, যেহেতু তুমি তিয়ানকে জড়িয়ে ধরে আছো। আমার ভীষণ খারাপ লাগলো। খারাপ খারাপ লাগে মোহনা। আমি চাই তুমি আমাকে তোমার সবটা দিয়ে ভালোবাসো। তোমার মনে শরীরে শুধুই আমার বাস থাকবে। তোমার জীবনের প্রথম ও শেষ পুরুষ হতে চেয়েছি আমি মোহনা। মোহনাকে উঠে বসতে চেষ্টা করাতে দেখে তীব্র আলতো হাতে ধরে বসায়। তীব্র মোহনার একটা হাত ধরে আঁকড়ে ধরে। আচ্ছা মোহনা, একজন স্ত্রীর কাছে কি স্বামী হিসাবে খুব বড় কিছু চেয়ে ফেলেছি? তীব্র মোহনাকে জড়িয়ে ধরে কাঁদছে। মোহনার চোখেও অশ্রুরা অনর্গল বইছে। মোহনা তো নিজের কানকে আর চোখকে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটা সবসময় রাখতে দেখেছে, আজ সেই মানুষটা কাঁদছে। এই কঠিন মানুষটাও কাঁদতে পারে? এই মোহনা, বলো না, আমি ভুল কিছু করেছি? তোমার জীবনে স্বামীর থেকেও একজন প্রেমিক হতে পারাটা কি অন্যায়? না, কোনো ভুল নয়।
আমি তো চাই আমার স্বামী আমাকে ভালোবাসুক। স্বামীর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনা যে কতটা পুণ্যের ফল তা হয়তো একজন নারীই ভালো বোঝে। আপনি আজকে আমার স্ত্রীর জীবনটা সার্থক করলেন ভালোবাসি কথাটা শুনে। তোমাকে আমি আঘাত দিয়েছি, খুব ভুল করেছি। কি করব, আমি সহ্য করতে পারিনি। মোহনা নিজের চোখের পানি মুছে নিয়ে তীব্রর চোখের পানি মুছে দেয়। পা গুটিয়ে বসে তীব্রর হাতটা সামান্য চেপে ধরে। আপনি কোন ছবির কথা বলছেন? আমাকে দেখাবেন প্লিজ। না থাক, তোমার দেখা লাগবে না। তোমার ক্ষতি করার জন্য কেউ ছবিগুলো পাঠায়। বিয়ের পড়ায় আগের ছবিগুলো হাতে আসে। আর ব্যক্তিটি তোমার আর আমার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। মোহনা বেশ অবাক হয়। এমন ক্ষতি ওর কে করতে পারে? ওর জানা মতে তো কেউ তেমন শত্রু নেই ওর। এই মোহনা, তুমি আবার কি চিন্তায় মত্ত হলে? চিন্তা করো না তো। এই কাজ করেছে কে সেটা খুঁজে বের করতে হবে। মোহনাকে আশ্বস্ত করে শুইয়ে দেয় তীব্র। চোখ বন্ধ করো, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। মোহনা তীব্রর কথা মতো চোখটা বন্ধ করে ফেলে। চোখ খুলে কিছুক্ষণ তীব্রের দিকে তাকিয়ে থাকে মোহনা। তীব্র ইশারায় মোহনাকে ঘুমানোর কথা বলে। মোহনা তীব্রর মুখের দিকে তাকিয়ে আছে, দু চোখ ভরে দেখছে মোহনা। এই মানুষটার মুখে এত মায়া। আচ্ছা, বাইরে থেকে এত কঠোর দেখতে মানুষটার মধ্যে এত নরম আছে। রাত হয়েছে, খেতে হবে না? হুম। কি কি হু হু, খেয়ে আসুন। তীব্র এতক্ষণ এক ধ্যানে মোহনাকেই দেখছিল। তীব্রর মোহনার কথাই চমকে উঠল তীব্র। তুমি ঘুমিয়ে পড়ো। হুম, আমি ঘুমাবো, কিন্তু আপনি আগে খেয়ে আসুন। আমি খাবো না, তোমার ওপর অন্যায় করেছি আমি। আমার শাস্তি প্রয়োজন আছে। তীব্রর ইনোসেন্ট মুখটা দেখে মোহনা এবার হেসেই ফেলে। না খেয়ে থেকে নিজেকে শাস্তি দিবেন? হুম। তুমি আমাকে যতদিন ক্ষমা না করছো, আমি খাবার পানি কিছুই খাবো না। ক্ষমা করে দিয়েছি, যান খেয়ে আসুন। আমি খাবো না, আজ একটু শাস্তি পেতে দাও আমায়। না খেয়ে শাস্তি পাওয়া যায়? হুম, যাই তো। তোমার বাবাও তো তোমাকে না খাইয়ে রেখেছিল। তুমিও তো অনেক কষ্ট পেয়েছিলে না খেয়ে। কি ঠিক তো? তাই আমিও তোমার কষ্টটাই অনুভব করতে চাইছি মোহনা।